ম্যাডাম, আমাকে কাজগুলো একটু দেখিয়ে দেন, আমি সবগুলো গুছিয়ে করব নে। আজকে মনে হয় ড্রাইভার আসবে না। তুমি গাড়ি চালাতে পারো তো? জি পারি। তোমাকে এখন এয়ারপোর্টে যেতে হবে। ভাবছিলাম ড্রাইভার আসবে, কিন্তু উনি তো আসেই নাই। আচ্ছা ম্যাডাম। আমি আর কিছু না বলে ওনার হাত থেকে চাবি নিয়ে বাসা থেকে বের হলাম। অনেক দিন হলো গাড়ি চালানো হয় না। অ্যাক্সিডেন্ট করব না তো আবার। পুরো কনফিডেন্স নিয়ে আমাকে গাড়ি চালাতে হবে। আমি ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলাম, তবে একটু সাবধানে। অনেক দিন হলো ড্রাইভিং করা হয় না। আপনারা তো আমার পরিচয় জানেন না, চলুন পরিচয় দিয়ে নিই। আমি লাদেন, গরিব ঘরের ছেলে। আমার পরিবারে দাদি আর আমি, বড় বোন আছে, বিয়ে হয়েছে, তার শ্বশুর বাড়ি থাকে। আমি পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য এই বাসায় কাজ করি। আপাতত এতটুকুই, বাকিটা গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। চলুন গল্পে ফেরা যাক। এয়ারপোর্টে যাওয়ার পর আমি গাড়ি থেকে নেমে এক কোনায় গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে অনেকেই আসছে, কিন্তু ম্যাডামের কোনো খোঁজ খবর নেই। আন্টি যে আমাকে কোথায় পাঠিয়ে দিল কি জানি, আমি তো ওনার মেয়েকে চিনি না পর্যন্ত। ধুর, আন্টি বলছে আমাকে নাকি উনি খুঁজে নিবে। আমার কি, আমি আমার মতো দাঁড়িয়ে থাকি। হঠাৎ দেখি ভিতর থেকে একটা মেয়ে বের হলো। চোখে কালো চশমা, ঠোঁট লাল লিপস্টিক আর কিছু মডার্ন কাপড় পরছে। এই মেয়েটা তো নয় আবার। আরে ওনাকে দেখে তো আমার থেকে বয়স অনেক বড় লাগছে। এত সুন্দর মেয়ে তো আমার মালিকের মেয়ে হতে পারে না, এটা আমি শিওর। আমাদের দেশেও যে এত সুন্দর মেয়ে আছে, এটা ওনাকে না দেখলে বলতেই পারতাম না। আরে আরে, আমি কি করছি? সেই দিন ছোট ম্যাডামের উপর নজর দেওয়ার কারণে আমাকে কি করছিল মনে আছে আমার। আমি এবার ফোনটা হাতে নিয়ে সময় দেখতে লাগলাম, আর সেই মেয়েটাই হেঁটে হেঁটে আমার সামনে এসে বলল, তোমার নাম কি লাদেন? মনে মনে বললাম, তার মানে একটা কি মালিকের বড় মেয়ে? ওনার যে এত সুন্দর একটা মেয়ে আছে এটা তো আমি জানতামই না। মনে মনে বললাম, যাক বাবা, তাহলে চোখের একটা মানসিক শান্তি হয়ে গেল। ওনাকে দেখলে যেন আশেপাশের সব কিছু আমি ভুলে যাই। তবে সত্যি একটা কথা কি, এর আগেও আমি অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু ওনার যে মুখের কাটিং এতটা সুন্দর বলার বাহিরে। এজন্য হয়তো আলাদা করে ওনাকে সুন্দর লাগছে। তবে আমি একটু অনুমান করলাম তিনি আমার থেকে 2-3 বছরের বড় হবে। যাক, আমি এখন উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে আমি আমার কাজ করি। আমি সামনে থেকে ফোনটা সরিয়ে বললাম, জি, আমার নাম লাদেন। আমি এই কথা বলতেই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আম্মু তোমাকে পাঠিয়েছে? আমার আর কিছু বোঝার নেই, যা বোঝার বুঝে গেছি। ইনি সেই বিদেশিনী ম্যাডাম, মানে মালিকের বড় মেয়ে। আমি তাড়াতাড়ি ওনার হাত ছেড়ে লাগেজ নিয়ে বললাম, আন্টিকে বলছি আমি যদি আপনাকে না চিনি, কিন্তু উনি বললেন আপনি নাকি আমাকে খুঁজে নেবেন। এজন্য আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। এখন চলেন ম্যাডাম। মেয়েটা চশমা খুলতে খুলতে সামনের দিকে হেঁটে যাচ্ছে আর আমাকে বলছে, তুমি কি কাজ করো আমাদের বাসায়? জি ম্যাডাম, একজন চাকরের যে কাজ হতে পারে সেই কাজ করি আমি। আমার কথা শুনে ম্যাডাম দাঁড়িয়ে বলল, এমন করে বললে কেন? নিজেকে কখনো ছোট মনে করবে না। এটা তো বলতে পারতে তুমি আমাদের বাসায় কাজের ছেলে। মানুষ তার পেটের খিদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, এই জন্য সে খারাপ হয়ে যায় না, বুঝলে? নিজেকে কখনো ছোট মনে করবে না। আপনি অনেক ভালো ম্যাডাম, আপনার মনে কোনো অহংকার নেই। কেন, বড়লোক হলেই কি মানুষ অহংকারী হয়ে যায় নাকি? এমনটা নয় ম্যাডাম, কিন্তু বড় লোকেরা গরিব দেখতে পারে না। ওরা সবসময় চায় আমাদের কাটিয়ে ওরা বসে বসে খেতে, আর মাঝে মধ্যে তো টাকার কারণে
ওরা আমাদের গায়ে পর্যন্ত হাত তোলে। তোমার সাথে তো কেউ আবার এমন করে নাই। কি যে বলেন ম্যাডাম, আপনার পরিবারের মানুষগুলো অনেক ভালো। আচ্ছা ম্যাডাম, আপনার নামটা কি জানা যাবে? অবশ্যই, কেন নয়। আমার নাম রিয়া চৌধুরী। খুব সুন্দর নাম ম্যাডাম। গাড়ির সামনে গিয়ে আমি গাড়ির দরজা খুলে দিয়ে বললাম, ম্যাডাম বসে পড়েন। আমার কথা না শুনে ম্যাডাম ড্রাইভারের সিটে গিয়ে বসে বলল, আমি আজকে গাড়ি ড্রাইভিং করব। অনেকদিন আগে গাড়ি চালানো শিখেছিলাম, কিন্তু আম্মুর কারণে কখনো গাড়ি চালানো হয়ে ওঠেনি। আজকে ড্রাইভার আসে নাই, ভালো হয়েছে। তুমি পেছনে বসে পড়ো। আমি ম্যাডামের সামনে হাত জোর করে অনুরোধ করে বললাম, ম্যাডাম আপনি প্লিজ আমার চাকরি খাবেন না। আপনি গাড়ি চালিয়েছেন শুনলে আন্টি আমাকে অনেক বকা দিবে। প্লিজ ম্যাডাম এমন করবেন না। রিয়া ম্যাডাম আমার কথা শুনে হেসে বলল, আরে আম্মু এসব জানবে না, আর তুমি এত চিন্তা করো কেন? বলেছি তো আমার কিচ্ছু হবে না। ম্যাডাম তাহলে আমি আপনার পাশে বসি, আপনার কিছু হয়ে গেলে আমি শেষ। রিয়া ম্যাডাম বলল, আচ্ছা ঠিক আছে, আর আমাকে একটু দেখিয়ে দিবে কেমন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। রিয়া ম্যাডাম গিয়ে ড্রাইভারের সিটে বসলো। আমি ওনার পাশে বসলাম। তবে ওনার পাশে বসার কারণে বুকটা কেমন যেন ধুপধুপ করে কাঁপাকাঁপি করছে। রিয়া ম্যাডামের শরীর থেকে এতটা সুগন্ধি একটা ঘ্রাণ আসছে, যেটা এক প্রকার আমাকে মাতাল বানিয়ে দিচ্ছে। শুধু চোখ বন্ধ করে রিয়া ম্যাডামের পাশে বসে আছি। আসলেই সবাই যে এক হয় না, এটা হলো রিয়া ম্যাডামের প্রমাণ। তিনি কি সুন্দর করে আমার সাথে কথা বলছেন। তার মনের ভিতরে একটু অহংকার নেই। বড় লোকেরা বুঝি এমনই হয়, কিন্তু তার বোন তো একটা ডাইনি। ওই দিন আমার সাথে কি ব্যবহার করলো, মনটা চাইছিল ওর চুল ধরে টেনে ছিঁড়ে ফেলি। চোখ বন্ধ করে আবার কি চিন্তা করো তুমি? আমি কিন্তু গাড়ির চাবি দিলাম, ছাড়বো এখন। আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, মনে মনে আপনার জন্য দোয়া করলাম যেন আপনার কিছু না হয়। আপনার কিছু হলে আমি শেষ। ম্যাডাম গাড়ি চালাতে চালাতে বলল, আরে আমার কিছু হবে না, তুমি দেখো আমি কিভাবে গাড়ি চালাই। রিয়া ম্যাডাম ঠিকই বলেছে, উনি খুব সুন্দর করে গাড়ি চালাচ্ছেন। আমি ওনার ড্রাইভিং দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। রিয়া ম্যাডামের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, তার আবার কি দরকার গাড়ি চালানোর? তিনি তো চাইলে 3-4 জন ড্রাইভার রাখতে পারে। এসব দেখে মনের ভিতরে রিয়া ম্যাডামের জন্য আলাদা একটা মায়া লেগে গেল। এতটা ভালো মানুষ যে আজও পৃথিবীতে আছে, সেটা রিয়া ম্যাডামকে না দেখলে বলতে পারতাম না। হঠাৎ করে রিয়া ম্যাডাম গাড়ির স্পিড বাড়িয়ে দিল। আমি বললাম, ম্যাডাম হঠাৎ করে গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন কেন? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, লাদেন দেখো ব্রেক যেন কাজই করছে না, শুধু গাড়ির স্পিড বাড়ছে। আমি রিয়া ম্যাডামের পা সরিয়ে আমি নিজের পা দিয়ে গাড়ি ব্রেক করতে চাইলাম, কিন্তু রিয়া ম্যাডাম সত্যি বলল গাড়ির ব্রেক কাজ করছে না। ধীরে ধীরে রিয়া ম্যাডামের মুখটা কালো হতে লাগলো। রিয়া ম্যাডামকে আগে কি সুন্দর লাগছিল, কিন্তু তার চেহারাটা মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেল। হয়তো চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছে। বিষয়টা আমারও যেন খুব খারাপ লাগছে। তিনি আজকে দেশে এসেছে, কিন্তু দেশে এসে যে তিনি এমন অবস্থায় পড়বেন এটা তিনি জানতেন না। তবে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। আন্টির কাছে রিয়াকে সুস্থ অবস্থায় পাঠাতে হবে। আমি আমার জীবন দিয়ে হলেও রিয়া ম্যাডামকে বাঁচাবো। তিনি খুব ভালো মানুষ। তার মতো ভালো মানুষ যদি পৃথিবীতে 1-2টা থাকে, তাহলে গরিবের হয়তো অনেক সাহায্য পাবে। আমার তো এই পৃথিবীতে কেউ নেই। আমি বেঁচে থাকলেই কি, আর মারা গেলেই কি। তবে রিয়া ম্যাডামের বেঁচে থাকা অনেক দরকার। রিয়া ম্যাডাম এবার কান্না করে দিয়ে বলল, লাদেন গাড়ির স্পিড আমার হাতের বাইরে চলে যাচ্ছে, সবকিছু যেন ধীরে ধীরে আমার হাতের কন্ট্রোল ছাড়া হয়ে যাচ্ছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম,
আমার একটা উপকার করিয়েন। আমার একজন দাদি আছে, আমি মারা গেলে ওনাকে দেখে রাখবেন। আমি ছাড়া ওনার এই পৃথিবীতে কেউ নেই। আমি মারা গেলে কিছুই হবে না, কিন্তু আপনি আজকে দেশের বাইরে থেকে এসেছেন। আপনি মারা গেলে আন্টি আমাকে কি যে করবে যা বলার বাহিরে। তাছাড়া আপনাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল। এখন আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। এই কথা বলে দরজা খুলে গাড়ি জায়গায় ঘুরিয়ে রিয়া ম্যামকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিলাম। জায়গায় গাড়ি ঘোরানোর জন্য পিছন থেকে একটা গাড়ি এসে জোরে আমার গাড়িতে লাগিয়ে দিল। আমি গাড়ির ভিতর থেকে ছিটকে কোথায় যে পড়লাম এটাই বলতে পারি না, তবে জ্ঞান হারাই নাই। তবে এইটুকু বলতে পারি, আজকে আমার মরণ নিশ্চিত। আমার থেকে অনেকটা দূরে গাড়িটা ভেঙে তন্ন তন্ন হয়ে পড়ে আছে। আমার হাতের অনেকটা জায়গা কেটে গেছে। হাত থেকে এত রক্ত পড়ছে যেন মনে হচ্ছে কিছুক্ষণের ভিতরে আমি মারা যাব। বাম পায়ে একটা কাচের টুকরো গেঁথে আছে, নাক মুখ থেকে রক্ত পড়ছে। যে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে তাকে আর দেখা যায় না। আশেপাশে কেউ নেই। এই শহরের মানুষ খুব নিষ্ঠুর। মানুষ মারা গেলে ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, কিন্তু কেউ আর সাহায্য করতে আসে না। হয়তো একটা মানুষ ওদের চোখের সামনে মারা গেলে ওরা খুব আনন্দ পায়। হঠাৎ রিয়া ম্যাডাম দৌড়ে এসে আমার মাথা ধরে বলল, সবকিছু আমার জন্য হয়েছে, তোমার কিছুই হতে দেব না আমি। এই কথা বলে রিয়া ম্যাডাম একটা অটো ডাক দিল। অটোওয়ালার সাহায্যে রিয়া ম্যাডাম আমাকে গাড়ির ভিতরে তুলল। রিয়া ম্যাডাম নিজের ওড়না খুলে আমার হাতে বেঁধে কান্না করতে করতে বলল, আজকে আমার জন্য তোমার এই অবস্থা। আমি যদি আজকে গাড়ি না চালাতাম তাহলে তোমার এই অবস্থা হতো না। ম্যাডাম আপনি কান্না করবেন না। আপনি কান্না করলে আমার খুব খারাপ লাগে। তাছাড়া আপনার গাড়ি চালানোর খুব ইচ্ছে ছিল। আমি মারা গেলে আমার জন্য কেউ কান্না করবে না, কিন্তু আপনি মারা গেলে আপনার জন্য অনেকেই কান্না করবে। আপনি আজকে দেশে ফিরেছেন, আপনার অনেক কিছু দেখার বাকি আছে। রিয়া ম্যাডাম আমার মুখ চেপে ধরে বলল, কোনো কথা বলবে না, তোমার মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমি ইশারা করে বুঝলাম আমি হাসি মুখে মারা গেলেও আমার কিছু হবে না। আমার জন্য আপনি চিন্তা করবেন না, গাড়িটার একটা ব্যবস্থা করেন। রিয়া ম্যাডাম আমার মাথা ওনার বুকের মাঝে চেপে ধরল। আমার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। কষ্ট যেন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তবে রিয়া ম্যাডাম আমাকে বুকের মাঝে চেপে ধরে রাখছে। কষ্টের মাঝেও যেন আলাদা একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে। কখন যে আমি জ্ঞান হারিয়ে ফেললাম বলতেও পারি না। যখন আমার জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি আমার পাশে একজন নার্স বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে নার্স প্রশ্ন করলো, এখন আপনার কেমন লাগছে? এখানে কোনো একজন ছিল না যে আমাকে এখানে নিয়ে আসছিল? নার্স আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, একজন ম্যাডাম ছিল, তিনি কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেছেন আর হাসপাতালের বিলও দিয়ে গেছেন। আমাকে বলে গেছে আপনার যতক্ষণ পর্যন্ত জ্ঞান না ফেরে ততক্ষণ পর্যন্ত আমি যেন আপনার পাশে বসে থাকি। আমার কাজ শেষ, আমাকে এখন যেতে হবে। আর এই কাগজটা তিনিই দিয়ে গেছেন, বলেছে আপনাকে দিতে। আর একটা কথা, আপনি যদি ভালো ফিল করেন তাহলে আপনি এখন যেতে পারেন। আচ্ছা, আমি তাহলে গেলাম। এই কথাগুলো বলে নার্স চলে গেল। মনে মনে বললাম, ম্যাডামকে বাঁচানোর জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু তিনি আমাকে ফেলে চলে গেল কেন? আর এই কাগজে আবার কি লিখছে? খুব আগ্রহের সাথে কাগজটা বের করে পড়তে লাগলাম। প্রথমেই লিখছে, আমাকে মাফ করে দিও তুমি। তুমি হয়তো আমার আম্মুকে এখনো ভালো করে চেনোই নাই, কিন্তু আমি ওনাকে খুব ভালো করে চিনি। যদি আম্মু জানতে পারে আমি গাড়ি ড্রাইভিং করেছিলাম তাহলে তোমাকে আম্মু কি যে করবে এটা আমি জানি না। আমি ওনার খুব আদরের মেয়ে। দেখো যা হয়েছে সব আমি ঠিকঠাক করে দেব। এত দামের একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, আম্মু জানতে পারলে বলবে এটা সাধারণ
চাকরের জন্য আমার এত টাকার একটা গাড়ি নষ্ট হয়ে গেল। তোমার কারণে আমি আমার আম্মুর কাছে বকা খেতে চাই না, জানি সব দোষ আমার। এরপরও আম্মু এসব জানতে পারলে তোমাকে অপমান করবে। আমি চাই তুমি আর চাকরিতে এসো না। দিন শেষে চিন্তা করে দেখলাম তুমি একটা গরিব ছেলে। থাক, তোমাকে আমি কিছু বলে অপমান করতে চাই না। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, আর আমাদের বাসায় চাকরি করতে আসবে না, এটা আমার অনুরোধ। ভালো থাকবে। আমি কাগজের টুকরোটা পড়ে মনে মনে একটা মুচকি হাসি দিলাম। আসলেই মানুষ সত্যি বলে, কারো সাহায্য করতে নেই। আজকে যদি আমি রিয়া ম্যাডামকে সাহায্য না করতাম তাহলে তো তিনি আমার মনে হয় একেবারে জন্মের জন্য উপরে চলে যেত। কিন্তু এই উপকার করে আমি কি পেলাম? উপকারের প্রতিদান বুঝি এভাবে আমাকে দিল। নিজের গালে নিজেই জোরে একটা চট দিয়ে বললাম, তুই শালা মানুষ, তুই কেন পরের উপকার করতে যাস? মানুষের এত ভালো করিস দেখেই আজকে তোর এই অবস্থা। তোর বউ তোরে ছেড়ে চলে গেছে, তোর বাবা তোরে ছেড়ে চলে গেছে, কেউ নাই তো তোর পাশে। বোকা ছেলে সুমন তোরে কতদিন সাহায্য করবে? একটা মানুষকে একবার হয়তো সাহায্য করে, বেশি হলে 2 বার, কিন্তু 3 বারের সময় তো বলবে, ধুর একে আর কত সাহায্য করব আমি, নিজে কিছু পারে না, শুধু আমার সাহায্য নিয়ে চলে। সত্যি আমি কি এতটাই বোকা? ম্যাডামকে ভিতর থেকে কতটা ভালো দেখছি আমি। কি সুন্দর আমার সাথে কথা বলছে। তাকে বাঁচানোর জন্য গাড়িটা হয়তো নষ্ট হয়েছে, আর আমি বোকা তো হাসপাতালে। তো শেষে কি হলো? মন চাইছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলি। কি খবর মিস্টার লাদেন সাহেব, ভালো আছেন আপনি? সামনে তাকিয়ে দেখি মারিয়া রুমে ঢুকতে ঢুকতে এই কথা বলল, আর মারিয়া রুমের দরজা বন্ধ করে আমার পাশে বসে বলল, ভালো আছো তো তুমি? তো তুমি এখানে কিভাবে এলে? এত তুতলিয়ে আর কথা বলতে হবে না। আমি কিভাবে এখানে এসেছি তোমার এটা জেনে কি লাভ? তুমি না জেলে ছিলে? আমরা তো। তুমি আর সুমন মিলে আমাকে জেলে দিয়েছিলে, আমার মনে আছে তো। কিন্তু আমি জেল থেকে কিভাবে বেরিয়ে আসছি তাই বলবে তো নাকি? তাই। রাতে থানার ওসির সাথে এক রাত ছিলাম, আবার আমাকে উনি 50,000 টাকাও দিয়েছে, আবার ছেড়েও দিয়েছে। কি ভালো না বলো? এই কথা বলে মারিয়া হু হু করে হাসতে লাগলো। আমি ওকে প্রশ্ন করলাম, শরীর বিক্রি করে আর কতদিন খাবে? তোর কি সত্যি মনে হয় আমি আমার শরীর বিক্রি করে এসব করছি? আমি তো এসব করতে চাই নাই। তুই যদি আমাকে আবার ফিরিয়ে নিতি তাহলে আমি আর এমন করতাম না। আর থানার ওসির সাথে না থাকলে আমি তো জেলে পচে মরতাম। তুই তো আমার ছাড়িয়ে আনতি না। আমি এসব কথা শুনতে চাই না। এখন বলো এখানে কেন এসেছো, আর তুমি কিভাবে জানো আমি এখানে? আরে দেখ বোকা ছেলে কি বলে, আমি সকাল সকাল ওসির বাসা থেকে বের হয়ে তোর মতো কাউকে দেখলাম হাসপাতালে যেতে, আর দেখেই পিছু করে চলে আসলাম। এখন দেখি সত্যি সত্যি তুই। দেখো মারিয়া, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ডিভোর্স দিলেই বুঝি সব সম্পর্ক শেষ হয়ে যায়? দেখো আমাকে প্লিজ বিরক্ত করবে না। তুমি তোমার মতো এখান থেকে চলে যাও। এখানে আসছি কি চলে যাওয়ার জন্য? কি চাও তুমি? তোর সাথে মেয়েটা কে ছিল? উনি হলো আমার বাসার মালিকের মেয়ে। মেয়েটা তো খুব সুন্দর, কিন্তু ও তোর একা ফেলে চলে গেল কেন এটাই বুঝলাম না। আমি যেই ফোনটা হাতে নিব তখন মারিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, তুই চাইলেও কাউকে কল দিতে পারবি না। আমি এই রুমটা আধা ঘন্টার জন্য ডাক্তারের কাছ থেকে বলে নিয়েছি, বিনিময়ে ডাক্তারকে 1 লাখ টাকা দিয়েছি। তো তোর কি মনে হয় টাকাগুলো আমি এমনি দিয়েছি? দেখো মারিয়া, আমি এমনি অসুস্থ। তোমার কাছে হাত জোর ধরে অনুরোধ করে বলছি, আমাকে ছেড়ে দাও প্লিজ। মারিয়া শরীর থেকে শাড়িটা টেনে খুলে ফেলল। ধীরে ধীরে ওর শরীর থেকে সব কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে বললাম, তুমি আমার কাছে কি চাও? তুই আমার দিকে তাকিয়ে কথা বল। আমি না তোর বিয়ে করাবো।
আগে বউ ছিলে, কিন্তু এখন তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তুই আমার দিকে তাকিয়ে দেখে বলতো, আমার কাছে যা আছে অন্য মেয়ের কাছেও কি তাই আছে? হয়তো আমার শরীরে অনেক পুরুষ রয়েছে, তাই বলে কি আমার কিছু কমে গেছে? তুই বুঝিস না কেন আমি তোর জন্য সবকিছু করতে পারি? তুই আমাকে প্লিজ ফিরিয়ে নে। আগে আপনি কাপড় পরেন। মারিয়া আমার উপরে চেপে আমার ঠোঁট দখল করে নিল। কোনো মতে ওকে ছাড়িয়ে বললাম, আমার হাত থেকে রক্ত বের হচ্ছে, প্লিজ আমাকে আপনি ছেড়ে দিন। মারিয়া পাশ থেকে শাড়িটা নিয়ে কোনো মতে শরীরে পেঁচিয়ে বলল। এবার আমার দিকে তাকা। আমি মারিয়ার দিকে তাকিয়ে বললাম, আপনি প্লিজ আমার সামনে থেকে চলে যান। মারিয়া আমার ঠোঁটে আলতো ছোঁয়া দিয়ে বলল, জানিস আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তোর মতো ভালো একটা ছেলেকে হাতছাড়া করে। ভাবছিলাম তোর আড়ালে তোর বাবার সাথে পরক্রিয়া করব, কিন্তু তোর বন্ধুর জন্য সেটাও পারলাম না। আবার তোর বাবারও আমাকে একা রেখে চলে গেছে। আমি আপনার এসব কথা শুনতে চাই না, আপনি আপনার রাস্তা দেখেন। তোর মনটা অনেক ভালো জানিস। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ ডাক্তার ডেকে দিবেন, আমার হাত থেকে রক্ত বের হচ্ছে। তোরে দেখে আমার অনেক মায়া হয় রে। আমি আপনার এসব কথা শুনতে চাই না, আমাকে যেতে দিন প্লিজ। বাঁচার খুব ইচ্ছে আছে না তো, কিন্তু আজকে আমি যা বলবো তাই হবে এখানে। আরো 20 মিনিট আছে আমার হাতে, তাকে এভাবেই থাকতে হবে। আপনি কি চান আমার কাছে? আমাকে ফিরিয়ে নে। এই জীবন থাকতেও না আপনার মতো নষ্ট একটা মেয়েকে আমি ফিরিয়ে নিব, যে কিনা যার সাথে ইচ্ছে তার সাথে বিছানায় শুয়ে পড়ে। আমার তো ভাবতেও লজ্জা হয় যে আপনার মতো একজন মেয়ে আমার স্ত্রী ছিল। আমার কথা শুনে মারিয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, ইদানিং শুনছি আমার বোন নাকি তোরে বিয়ে করতে চায়। একটা কথা আছে জানেন, রক্তের সম্পর্ক কখনো বেইমানি করতে পারে না। বলা তো যায় না আপনার বোন আপনার মতো। মারিয়া আমার মুখ চেপে ধরে আমার চোখে চোখ রেখে বলল, কুত্তার বাচ্চা, আমার বোনের নামে একটাও খারাপ কথা বলবি না, নইলে তোর জিভ টেনে কেটে ফেলবো। আমি আর কিছু বললাম না, শুধু চুপচাপ মারিয়ার দিকে তাকিয়ে আছি। আমার তাকানো দেখে মারিয়া আমার পা ধরে বলল, আমি তোকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, আমাকে তুই ফিরিয়ে নে। আমি তোর সাথে আর বেইমানি করব না। তুই যেভাবে বলবি আমি সেভাবে চলবো। এর থেকে বরং আমাকে মেরে ফেলুন, তাও আমি আপনার মতো মেয়েকে ফিরিয়ে নিব না। মারিয়া এবার চোখ বন্ধ করে বলল, তোরে আমি মারতে চাই না, কিন্তু তুই আমার না হলে যে আমি তোরে কারো হতে দিব না। আপনি আমার সাথে কি করতে চান? আগে সবসময় আমাকে মারিয়া বলতি, আবার মাঝে মাঝে আদর করে বউজান বলতি, আর এখন আপনি শেষবারের মতো আমাকে একবার বউ ডাকবি। তোর মুখে থেকে বউ ডাক শোনার খুব ইচ্ছে করছে আমার। মানে তুমি এখন কি করতে চাও? বয় এখন আপনি এ থেকে তুমিতে চলে আসলি। সে যাই হোক, আমাকে একবার বউ বল। জীবন থাকতেও না। মারিয়া পিস্তল বের করে বলল, আজকে তো সেই দিন, এটা তুই জানিস। মারিয়ার হাতে পিস্তল দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। এই মেয়ে এটা আবার কোথায় পেল? মারিয়া আমার দিকে তাকিয়ে বলল, এটা কোথা থেকে এনেছিস তাই তো বলবি। এই পিস্তল দিয়ে মারলে আমার কোনো অপরাধ থাকবে না। এটা হলো থানার ওসির পিস্তল, ওনার কাছ থেকে কিছুক্ষণের জন্য এনেছি। কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, এই কথাটা তো জানিস তুই। আমাকে মেরে তোমার কি লাভ আছে? মারিয়া আমার কপালে পিস্তল ঠেকিয়ে আমার ঠোঁটগুলো আবার আঁকড়ে ধরে অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, অনেক ভালোবাসি রে তোরে, কিন্তু তুই বুঝলি না। আমি একটু আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছি এখানে কেউ আছে নাকি, কিন্তু আশেপাশে কেউ নেই, বরং আমি আর মারিয়া ছাড়া। তবে জানালার পাশে অন্য রুমে আপুর মতো কাউকে দেখালাম দাঁড়িয়ে আছে। মারিয়া আমার মুখটা ধরে ও আমার দিকে তাকিয়ে বলল, আশেপাশে তাকিয়ে দেখলে আর কি হবে, তোরে আজকে কেউ আর বাঁচাতে এখানে আসবে না। তোর হাতে দুইটা রাস্তা, আমাকে বিয়ে কর নইলে মর। আমি পিস্তলটা আমার মাথায় ধরে বললাম, এর থেকে বরং আমাকে মেরেই ফেলো, তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। মারিয়া আমার চোখের দিকে তাকিয়ে কান্না করে দিয়ে বলল, মাফ করে দিস আমাকে, আমি তোর ভালোবাসা না বুঝে নিজেকে কষ্ট দিয়ে
নিজেকে নষ্ট করে দিয়েছে। আমি এখন আমার চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পাচ্ছি, কিন্তু এত সহজে আমি মরতে চাই না। জানালার দিকে তাকিয়ে বললাম, আপু আমাকে বাঁচা প্লিজ, আমি বাঁচতে চাই। আমার কথা শুনে জানালার ওপাশ থেকে তাহলে অবশ্যই আমাকে বাঁচতে আসবে। মারিয়া তো বলল, তোর তো সাহস কম না, দেখ তোরে এখন কেমন শাস্তি দিয়ে মারিয়া। এই কথা বলে মারিয়া আমার হাতের মাঝে একটা গুলি করে দিল। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, মাগো। আর জানালার ওপাশে আমার আপুই ছিল। আপুর চোখে আমার চোখ পড়তেই আপু জোরে চিৎকার দিয়ে বলল, লাদেন, আমি থাকতে তোর কিছুই হতে দেব না। মারিয়া তো এই কথা শুনে দৌড়ে দরজা খুলে বের হয়ে গেল। মারিয়া যেতেই আপু তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, ভাই তোরে কে এই অবস্থা করছে? আমাকে শুধু একবার বল, আমি ওকে ছাড়বো না। আমি অনেক কষ্টে আপুকে বললাম, আপু আমার হাতে গুলি লেগেছে, ওটা আগে বের করো, আমার খুব কষ্ট হচ্ছে। আপু বলল, তুই 1 মিনিট চোখ খুলে রাখ, আমি ডাক্তারকে এখানে নিয়ে আসছি। এই কথা বলে আপু চলে গেল। কিছুক্ষণ পর আপু অনেকগুলো ডাক্তারের সাথে ভিতরে ঢুকে কান্না করতে করতে বলল, আপনাদের যত টাকার দরকার হয় নেন, তবে আমার ছোট ভাইয়ের যেন কিছুই না হয়। ডাক্তাররা আপুকে বের করে দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। আমি শুধু তাকিয়ে দেখছি ডাক্তাররা সবাই মিলে আমার কি করছে। কিছুক্ষণ পর ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, এখন আপনি বিপদমুক্ত, কিন্তু আমাদের হাসপাতালে কে আপনাকে গুলি করলো? আমি শুধু জবাব দিলাম যে আমি দেখি নাই। আমি সবকিছু ইচ্ছে করলে বলতে পারতাম, কিন্তু আমার কারণে কারো চাকরি চলে যাক এটা আমি চাই না। সবাই বের হয়ে যাওয়ার পর আপু কেবিনে ঢুকলো। আপু আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, তোরে কত করে বলছি নিজের খেয়াল রাখবি, আজকে যদি তোর কিছু হয়ে যেত। আপু কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা আপু, তুই এখানে কি করিস? আপু আমাকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে। প্লিজ আপু, এটা জানতে চাইবি না? তোরে বলছি মেয়েটাকে, তাড়াতাড়ি বল। আপু ধমক দিয়ে বলল, তোরে আমি কি বলতে বলছি, বলবি না কি? মারিয়া এসেছিল আমাকে মারতে। ও আমাকে 2টা অফার দিয়েছিল, হয়তো ওকে ফিরিয়ে নিতে হবে, নইলে আমাকে মরতে হবে। ওকে তো আমি ছাড়বো না, তোরে মারতে এখান পর্যন্ত চলে আসছে, কিন্তু তোর হাতে পায়ে আবার কপালে এসব কিসের আঘাতের চিহ্ন? উপকারে ঘাড়ে লাথি কথাটা আছে না আপু, ওইটার সাজা ভোগ করছি আমি। কে তোর এই অবস্থা করছে যার কারণে তুই হাসপাতালে? মালিকের মেয়েকে বাঁচাতে গিয়ে এই অবস্থা হয়েছে, কিন্তু শেষে আমার চাকরি চলে গেল। আমার কারণে নাকি ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করো আপু, তখন আমি না থাকলে মেয়েটা মারা যেত। আপু কিছু বলছে না, চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। আপু, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? নিজেকে না খুব পরিবর্তন করবি বলেছিলি, কই কিছুই তো হলো না। তোরা আমি কতবার বলছি তোর কারোর কোনো বিপদ আপদে যেতে হবে না, কিন্তু আমার কথা তো শুনিস নাই। আজকে যদি তোর কিছু হতো? বলে তো ভালোই হতো, আম্মুর কাছে চলে যেতাম। তুই এখানে পড়ে মর, আমি গেলাম। আমি আপুর হাত ধরে বললাম, আমাকে একা ফেলে চলে যাবি? আপু কান্না করতে করতে বলল, তুই কেন বুঝিস না নিজেকে? আজকে যদি আমি হাসপাতালে রোগী দেখতে না আসতাম তাহলে তোর কি হতো? আর এখানে গার্ড থাকার পরেও কিভাবে ও পিস্তল নিয়ে এখানে আসে? আমি তো ছাড়বো না। বাদ দে আপু। তুই কিভাবে ভালো হবি আমার এটা জানা আছে, চল আমার সাথে। কোথায়? কোনো কথা বলবি না, তোর কথা চিন্তা করতে করতে আমি ঠিকঠাক খেতে পর্যন্ত পারি না। বাবা মা হারা একটা ছেলে কখন কি করে, আর তুই পরের উপকার করে বেড়াস। অনেক হয়েছে, আর না, এখন আমার সাথে চল। আপু দাদিকে? সেটা তোর বলতে না, আমি দেখছি কি করা যায়। আর ওই শালিরে পেলে তো আমি ছাড়বো না, আমার ভাইকে মারতে এখানে আসে। আপু 2জন নার্সের সাহায্যে আমাকে গাড়িতে তুলল, শেষে আমাকে একটা নতুন বাসায় নিয়ে গেল। এখানে তেমন কাউকে দেখতে পাচ্ছি না। বাসার ভিতরে গিয়ে দেখি একজন মহিলা দাঁড়িয়ে আছে। আপনি গিয়ে বাসাটা একটু ভালো করে পরিষ্কার করে নিন, ঠিক আছে? আপু বলল,
মহিলাটা আপুর কথা শুনে ভিতরে চলে গেল। এবার আপু আমার দিকে তাকিয়ে বলল, এই এখানে বস। আমি আপুর কথা শুনে আস্তে করে সোফায় গিয়ে বসলাম। এটা আমার নতুন বাসা। বাসাটা অনেক সুন্দর আপু। তোর দুলাভাই এটা আমার জন্মদিনে গিফট করেছে। ভালোই হয়েছে, তবে সত্যি কথা কি জানিস, তুই তোর পথ দেখে অনেক ভালো করছত। দুলাভাই সত্যিই অনেক ভালো। এমন একজন স্বামী পাওয়া ভাগ্যের বিষয়। তবে আজকে থেকে তুই এখানেই থাকবি। শরীরটা একটু সুস্থ হওয়ার পর চলে যাব। এটা তোর বোনের বাসা, মানে আজ থেকে তোর। মাফ করো আপু, আমি তোর বাসায় থাকতে পারবো না। আপু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে তুই পর করে দিলি। দেখ আপু, আমি এমনটা বলতে চাইছি না। তোর সংসার আছে, আবার দুলাভাই তোরে একটা গিফট দিয়েছে। আমার জন্য তুই আর কত করবি বল। আপু আমাকে জড়িয়ে ধরে বলল, তুই ছাড়া আমার এই পৃথিবীতে কি আছে বল। তুই ছাড়া আমি কাকে ভাইয়া বলে ডাকবো বল। আমার মেয়ে কাকে মামা বলে ডাকবে বল। আমি তোরে হারাতে চাই না ভাই, তুই আর পাগলামো করিস না। তোরে হারিয়ে আমি থাকতে পারবো না। একে একে বাবা মা সবাই চলে গেল, তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই ভাই। প্লিজ আমার কথা শোন। আমি আপুর মাথায় হাত দিয়ে বললাম, তুই কান্না করবি না প্লিজ। তুই যা বলবি আমি তাই করব। আপু এবার ওর চোখের পানি মুছে বলল, এই তো বুঝলি, এখন গিয়ে শুয়ে থাক। আমার আবার বাসায় যেতে হবে, নইলে তোর দুলাভাই বকা দিবে। একজন নার্স থাকবে এখানে, যদি কোনো দরকার হয় তুই তাকে বলবি। আর খাবার তৈরি করার জন্য একজন বুয়া আছে। বিকালে আমি আর তোর দুলাভাই মিলে আসবনি। আপু দাদিকে? দাদি কি শুধু তোর একার? উনি কি আমার দাদি হন না বল। তুই কোনো চিন্তা করিস না, আমি সবকিছু দেখে নেব। আপু আমাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখন ঘুমিয়ে যা, একটু শান্তি লাগবে। আমি কি যাব এখন? চলে যা তুই, আমার জন্য চিন্তা করবি না। আপু আর কিছু না বলে চলে গেল। আপু যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। বিকালে আপু আর দুলাভাই আসলো আমাকে দেখতে। দুলাভাই এসে বলল, ভালোই হয়েছে, আমার একটা কোম্পানির দায়িত্ব তোমাকে দিতে পারবো। আমাকে দিয়ে এসব হবে না দুলাভাই। দুলাভাই আমার মাথায় হাত দিয়ে বলল, সব হবে, চিন্তা করো না, আমি বানিয়ে নিব। মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আর তুমি তো আমার একমাত্র শালা। এভাবে তিনজন মিলে কিছুক্ষণ কথা বললাম। আজকে 1 মাস হয়ে গেল। এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। আপু এই কয়েকদিন আমাকে অনেক সময় দিয়েছে। আপুর যত্নের কারণে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। তবে এই 1 মাস আমি কোথায় ছিলাম আপু কাউকে কিছু বলে নাই। আমাকে এক প্রকার গোপনে রেখেছে বলা যায়। তবে কেন আপু এটা করলো আমি বলতে পারবো না। দুলাভাইয়ের অফিসে আমাকে চাকরি দিয়েছে, সাথে লেখাপড়া করব। অফিস থেকে আমাকে একটা বাইক কিনে দিছে। আসলে সব দুলাভাই আর আপু দিয়েছে। দীর্ঘ অনেক দিন পর আজকে কলেজে আসলাম। এই তো নতুন ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। তবে নতুন ম্যাডামকে কেমন যেন চিনা চিনা লাগছে। আমি ওনাকে এর আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু ওনার মুখে মাস্ক থাকার কারণে আমি চিনতে পারছি না কে হতে পারে এই নতুন ম্যাডাম। ম্যাডাম সামনে দাঁড়িয়ে ওনার মুখ থেকে মাস্ক খুলে নিল। আর তখন যেন আমি ওনাকে দেখে 1 মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেলছি। এনি এখানে কি করে? আমি কখনো ভাবি নাই আমি যেই বাসায় কাজ করতাম সেই বাসার মালিকের মেয়ে আমাদের ক্লাসের ইংরেজি ম্যাডাম হবেন। কিভাবে কি ভাই? আমি রিয়া ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তবে আচমকা সেদিনের কথা মনে পড়ে মনটাই খারাপ হয়ে গেল। রিয়া ম্যাডাম আমাকে বিপদে ফেলে একা চলে গেছিল। এটা আমার সারা জীবন মনে থাকবে, কখনো আমি এটা ভুলবো না। আমি রিয়া ম্যাডামকে কতটা ভালো মনে করতাম, কিন্তু তিনি আমার সাথে কি একটা বেইমানি করছেন। রিয়া ম্যাডাম এবার আমার দিকে তাকালো। তিনিও একটু অবাক হয়েছেন। হয়তো তিনি আমাকে এখানে আশা করে নাই। রিয়া ম্যাডাম কখনো চাইতো না যেন আমি ওনার সামনে আসি। তিনি তো আমাকে বলছিল আমি যেন ওনার আম্মুর সামনে না আসি,
কিন্তু আমি আমার কথা রেখেছি। সবাই বেইমানি করতে পারলেও আমি এটা পারি না, কারণ আমার আম্মু আমাকে এটা শিক্ষা দেয় নাই। রিয়া ম্যাডাম উনি ওনার ক্লাস নিতে লাগলেন। কিছুক্ষণ পর আমাকে বলল, এই ছেলে তুমি দাঁড়াও। আমি রিয়া ম্যাডামের কথা শুনে দাঁড়িয়ে গেলাম। রিয়া ম্যাডাম আমাকে প্রশ্ন করল, তোমার বয়স দেখে তো মনে হচ্ছে তুমি এই ক্লাসের ছেলে না। আমি কিছু বলবো তার আগে রুহি, মানে আমার বন্ধুর বোন, দাঁড়িয়ে বলল, ম্যাডাম, এই সম্পর্কে আমার ভাইকে কোনো প্রশ্ন করবেন না। কোনো কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তো এখন আবার পড়াশোনা করতে এসেছে। বলা তো যায় না কার মন কখন পরিবর্তন হয়ে যায়। বুঝেছি, তুমি এখন বসে তো। রিয়া ম্যাডাম আবার আমার দিকে তাকিয়ে বলল, তো তোমার নাম কি? জি ম্যাডাম, লাদেন। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। এরপর রিয়া ম্যাডামের সময় শেষ হয়ে গেল। তিনিও ক্লাস থেকে বেরিয়ে যাবেন। যাবার আগে আমার দিকে তাকালো। হয়তো আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমার তার মুখ থেকে কোনো কিছু শোনার ইচ্ছা নাই। তিনি আমার সাথে কি করছেন এটা আমার মনে থাকবে। ক্লাস থেকে বের হতেই রুহি বলল, ভাইয়া চল ক্যান্টিনে যাই, খুব খিদে পেয়েছে। রেস্টুরেন্টে চল, পেট ভরে খাইয়ে আসবি। আরে ওখানে গেলে অনেক সময় লাগবে, তুই চল তো। আমি এসব খেতে পারবো না, তার থেকে চল ঝালমুড়ি খাই। বাইরের খাবার খাওয়া ভালো না। বন্যা বলল, চল নাদেন, খারাপ আইডিয়া দেয় নাই। বন্যার হলো রুহির বান্ধবী। আমি বন্যার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, আমি তোর কয় বছরের বড় রে? বন্যা মুখ বাঁকিয়ে বলল, আসছে বড় হতে। রুহি তোর ভাইয়াকে বলল বড় হলে কি হবে? আমাদের সাথেই কিন্তু পড়াশোনা করে, সম্মান আর পাবে না। এর থেকে যদি কলেজে ভর্তি না হতো তাহলে সম্মান দিতাম, এখন কিসের সম্মান রে? বন্যার কথা শুনে বললাম, কি দিনকাল পড়ল যে আজকাল ছোট ছোট ছেলে মেয়ে নাম ধরে ডাকে। আরও কি কি দেখতে হবে উপরওয়ালাই ভালো জানেন। রুহি বন্যাকে বলল, তোরা যা ইচ্ছে তাই কর, এর মাঝে আমাকে টেনে নিবি না, ঝগড়া করবি তোরা। আবার আমার নাম দিস কেন? বন্যা কিছু না বলে সামনে যেতে লাগলো। আমি রুহিকে বললাম, তোর বান্ধবীর সবগুলো চুল আমি ছিঁড়ে নিব, দেখিস। আমার সাথে পাঙ্গা নেয়। রুহি শুধু বলল, আর বলিস না ওর মাথায় সমস্যা আছে, বিয়ের পর ওর বর পাগল না হয়ে যায়। বন্যা আমার হাতে ঝালমুড়ি দিয়ে বলল, আজকে যত পারেন খান, বিল আমি দেব। 10 টাকা 20 টাকা খেলে আর কি হবে? রেস্টুরেন্টে গিয়ে বলতা তাহলেই হতো, পুরো 12টা বাজিয়ে দিতাম। রেস্টুরেন্টে গিয়ে তো আপনি খাওয়াবেন। হ, ভালো করেই খাওয়াবো। আমাকে তো চিনো না তুমি। হঠাৎ করে রুহি বলল, ভাইয়া তুই আজকে ম্যাডামের সাথে ওই কথা বললি কেন? দেখলি না ম্যাডাম কিভাবে রেগে গেল? আজকে এসে এমন করলি কেন বুঝলাম না। এত ম্যাডাম ম্যাডাম করিস না। আমি যদি তোর ম্যাডামের 12টা না বাজাই তাহলে আমার নাম লাদেন না। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমরা আবার চিন্তা করছি ওনার কাছে টিউশনই পড়বো। তোর ইচ্ছে হলে তুই পড়, আমি পড়বো না। আমার এতটাও সময় নেই। আমার আবার এখন অফিস আছে। ও সেটা আমি তো ভুলেই গেছি। আমাকে এখন অফিসে যেতে হবে। ভাইয়া তুই না পড়ালেখা করতে? রাখ তোর পড়াশোনা, এটা আমি ফাঁকে ফাঁকে করে নিব। নতুন চাকরি নিছি জানিস না? ওই বাইকটা অফিস থেকে দিয়েছে। এই ছেলে, তোমার নাম লাদেন? জি, আমার নাম লাদেন। কেন কিছু বলবেন নাকি? তোমাকে রিয়া ম্যাডাম ডাকে, অফিস রুমে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। মুরব্বি যেতেই আমি রুহিকে বললাম, ইনি কি পিয়ন নাকি? আর তোরে প্রিয়া ম্যাডাম ডেকে কেন? বলছিস না কেন? উল্টাপাল্টা কথা বলবি না। এখন হলো তো? আরে রাখ তোর যাওয়ার। আমার তো খেতে কাজ নেই যে তিনি বললো আর আমাকে যেতে হবে। তাহলে তুই যাবি না? আরে আমার সময় নেই রে, অফিসে যেতে হবে। ম্যাডাম রাগ করবেন না। আমার পরিবর্তে তুই যা। আমি গেলাম। আমি চলে আসতে যাব, তখন হঠাৎ করে পিছন থেকে কে জানি বলল, কি হলো লাদেন? তোমাকে আমি ডাকলাম, তুমি গেলে না কেন?
পিছনে তাকিয়ে দেখি রিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখে বললাম, জি ম্যাডাম, কি হয়েছে বলেন। কি হয়েছে মানে? আমি তোমাকে বললাম আমার সাথে অফিস রুমে দেখা করতে, কিন্তু তুমি গেলে না, এখন এখানে দাঁড়িয়ে আছো। আমার কথায় রাগ করবেন না ম্যাডাম, আমি আবার সব সময় উচিত কথা বলি। দেখেন, আপনি যতক্ষণ ক্লাসে আছেন ততক্ষণ আমার ম্যাডাম, এর বাহিরে একজন সাধারণ মানুষ আমার কাছে আপনি। আর আমি বিশেষ করে কারো কথা শুনি না, এটা আমার একটা বদঅভ্যাস বলতে পারেন। রিয়া ম্যাডাম আমার মুখ থেকে এমন কথা শুনবেন হয়তো তিনি এটা আশা করে নাই। রিয়া ম্যাডামের মুখটা যেন একটু কালো হয়ে গেল। রুহি আমার কাছে এসে বলল, ভাইয়া তোর মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাদের ইংলিশ ম্যাডাম হন, যদি উল্টোপাল্টা কিছু বলিস আটকে দিবি কিন্তু। ওনার কাজ হলো পড়ানো, আমি এসব ভয় পাই না। দরকার হলে পড়াশোনা ছেড়ে দিব, কাউকে বিশ্বাস করে দ্বিতীয়বার আর মরতে চাই না। জীবনে অনেক ধোঁকা খেয়েছি। রিয়া ম্যাডাম আমার কথা শুনে বলল, দেখো লাদেন, সেদিনের জন্য সরি, আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। আমি আপনাকে বলি নাই ম্যাডাম, আমাকে সরি বলুন। ভুল আপনার হয় নাই, ভুল তো হয়েছে আমার। আচ্ছা ম্যাডাম, কিছু মনে করবেন না, আমাকে এখন যেতে হবে। আপনি ক্লাসে যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে আমি আমার বাইকের কাছে যেতে লাগলাম। বাইকের উপর বসে যেই চাবি বের করলাম, আর তখন আমার হাত থেকে টপ করে রিয়া ম্যাডাম চাবিটা নিয়ে নিল। আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, ম্যাডাম চাবি নিলেন কেন? রিয়া ম্যাডাম একটা হাসি দিয়ে বলল, আমার এখন একটা ক্লাস আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ক্লাস শেষ করেই বের হয়ে যাব। তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে, আর বাইকের চাবি তোমার কাছে দিলে তো তুমি চলে যাবে, এটার জন্য এটা দিয়ে নিলাম। একটু অপেক্ষা করো কেমন, আমি ক্লাস শেষ করেই বের হয়ে যাব। এই কথা বলে রিয়া ম্যাডাম দেখতে দেখতে চোখের সামনে থেকে চলে গেল। আমি বাইক থেকে নেমে বন্যার পাশে দাঁড়িয়ে বললাম, রুহি কোথায় গেছে? বন্যা আমাকে বলল, পানি আনতে গেছে। কেন, আপনি নাকি চলে যান? চলে যাব তো বলছিলাম, কিন্তু আমাকে আটকে দিল। কে আটকে দিল ভাইয়া? রুহির হাত থেকে পানিটা নিয়ে খেতে খেতে বললাম, তোর ইংরেজি ম্যাডাম, মনটা চাইছিল দুই গালে দুইটা থাপ্পড় দেই, কিন্তু সম্মানের জন্য পারি নাই। উনি আবার আমাদের ইংরেজি ম্যাডাম হন। ম্যাডাম তোরে চেনে কিভাবে রে ভাইয়া? আমার কারণে তোর ম্যাডাম আজকে এই কলেজ পর্যন্ত এসেছে, নইলে এতদিন তিনি আমার জায়গায় হাসপাতালে থাকতো। বুঝলাম না ভাইয়া। আমি যেই বাসায় কাজ করতাম সেই বাসার মালিকের মেয়ে তিনি, আর তাকে বাঁচাতে গিয়ে আমি হাসপাতালে ছিলাম। সবকিছু একটু পরিষ্কার করে বল। যেইটুকু শুনলি এখানেই থাক, আর শোনা লাগবে না। তাহলে তুমি থাকো, রুহি চল আমরা চলে যাই, আজকে আর ক্লাস করব না। রুহি বোন আমার, আমাকে একা ফেলে চলে যাবি? রুহি আমার দিকে তাকিয়ে বলল, কে ভাই আপনি, আমাকে বোন বলছেন? রুহি আমার সাথে বেইমানি করলি? রুহি দাঁত কেলিয়ে বলল, মাঝে মাঝে একটু করতেই হয়। এখন আমরা গেলাম, তুই একা একা দাঁড়িয়ে থাক। খুব তো বড় গলায় বলেছিলে আপনি ক্লাসের ভিতরে আমার ম্যাডাম হন, আর ক্লাসের বাইরে সাধারণ মানুষ। এখন ঠেলা বুঝ, অপেক্ষা করতে থাক। আজকে তোমাকে জায়গা মতো আটকে দিয়েছে ম্যাডাম। আমি শুধু একবার বাসায় যাই, তোর খবর আছে রুহি, মনে রাখিস। বন্যা আমার পাশে দাঁড়িয়ে বলল, বাবু আপনার একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, আমি কি আপনার সাথে থাকবো? মায়ের খাওয়ার ইচ্ছা আছে তোর? ইস, করতে আসছিলাম উপকার, আপনাকে দেখে কেমন অসহায় অসহায় লাগছিল, এজন্য ভাবলাম একটু উপকার করি, কিন্তু আপনি আমাকে উল্টা মারলেন। থাকবেন মিয়া আপনি। পিস্তলের গুলি খাওয়ার ইচ্ছা আছে নাকি? বন্যা সামনে হেঁটে যেতে যেতে রুহিকে বলল, তোর ভাই আস্ত একটা পাগল, কখন যে কি করে এর হিসেব নেই। ওরা চলে যাওয়ার পর আমি ফোনটা বের করে গেম খেলতে লাগলাম। ধুর মিয়া, ধুর। রিয়া ম্যাডাম আমাকে ডাকছিল, তখন যদি চলে যেতাম
তাহলে এখন আর দাঁড়িয়ে থাকতে হতো না। এখন আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। বালের বিপদ আমার পিছুই ছাড়ে না। হঠাৎ দেখলাম আমার পুরাতন শালি ক্লাসরুম থেকে বের হয়ে মাঠের দিকে আসছে। আমি ধীরে ধীরে হেঁটে বাইকের কাছে চলে গেলাম। এই মেয়ের সাথে কথা বলার একদম ইচ্ছে নাই আমার। আমি মাথা নিচু করে ফোনে গেম খেলছি। অনেকক্ষণ হয়ে গেল। রিয়া ম্যাডামের এখনও কোনো খবর নাই। মেজাজ এখন আমার ধীরে ধীরে গরম হতে লাগলো। ইস, অনেকটাই দেরি করে ফেললাম না আমি? অপেক্ষা করানোর জন্য সরি। এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। নাও চকলেট খাও। আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, এখন আমার চাবি দেন, আমাকে যেতে হবে। এতক্ষণ অপেক্ষা করেছো কি চলে যাওয়ার জন্য? আসো আমার সাথে। আমি এখন বাইক নিয়ে হেঁটে যাব আপনার সাথে? এটাই করতে হবে। তোমার কাছে চাবি দিলে তুমি চলে যাবে। এখন আমার পেছনে পেছনে আসো। রিয়া ম্যাডামের কথা শুনে রাগে আমার মাথার চুল সবগুলো দাঁড়িয়ে গেছে। মনটা চাইছে বাইকটা ওনার উপর ফেলে ওনাকে মেরে ফেলি। কি আর করার। আমি রিয়া ম্যাডামের পিছনে পিছনে বাইক নিয়ে হাঁটতে লাগলাম। রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, খুব রাগ হচ্ছে না তোমার লাদেন? আপনি আমার ম্যাডাম, এজন্য আপনাকে সম্মান করি। যদি ম্যাডাম না হতেন তাহলে আপনার 12টা বাজাতাম আমি। রিয়া ম্যাডাম মুচকি হাসি দিয়ে বলল, এই জন্যই তো এর সুযোগ নিচ্ছি। রিয়া ম্যাডামের পিছনে যেতে যেতে আমাকে তিনি নির্জন একটা জায়গায় নিয়ে গেল। আমাকে একটা বেঞ্চে বসতে বলে বলল, চা খাবে? আমি দাঁতের দাঁত চেপে বললাম, এত দূরে হেঁটে আসছি কি চা খাওয়ার জন্যে? তাহলে চিকেন খাবে? বলবো নিয়ে আসতে? ম্যাডাম, মজা করবেন না কিন্তু। এমনি রাগে শরীরটা ফেটে যাচ্ছে। বাইক থাকার পরেও আমাকে এত দূরে হাঁটিয়ে নিয়ে আসলেন। মনটা চাইছিল। রিয়া ম্যাডাম আমার পাশে বসে বলল, মন খারাপ তোমার? না, মন খারাপ থাকবে কেন? তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। শত হোক, উনি আমার ম্যাডাম হন, উনি আমার জন্য চা আনবেন এটা হতে পারে না। আমি দাঁড়িয়ে বললাম, আপনি একটু বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। সামনের দোকান থেকে চা নিয়ে এসে রিয়া ম্যাডামের হাতে একটা কাপ দিয়ে আমি ওনার পাশে বসলাম। রিয়া ম্যাডাম চা খেতে খেতে বলল, জান লাদেন, আমার চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। খুব ভালো লাগে এই জিনিসটা আমার। ম্যাডাম, কিছু মনে না করলে একটা কথা কি বলবো? বলো। আমি তোমাকে না করেছি? আপনি আমার ম্যাডাম হন। আমি যে আপনার সাথে বসে আছি, মানুষ দেখলে কি বলবে বলেন ম্যাডাম? আমি আপনার একজন ছাত্র। রিয়া ম্যাডাম হাসি দিয়ে বলল, কে কি বলবে তা দেখে আমি কি করব? আজকে আমি তোমার জন্য বেঁচে আছি। আমি মন খারাপ করে বললাম, ম্যাডাম, আরেকটা কথা জিজ্ঞেস করব? তুমি কি বলবে এটা আমি ভালো করেই জানি। এটাই তো বলবে যে আমি কেন সেই দিন তোমাকে একা রেখে চলে গেছি? ম্যাডাম, আমি শুধু এটাই জানতে চাইবো, আমাকে সেদিন কেন একা রেখে চলে গেছিলেন? আমি তোমাকে একা ফেলে চলে আসতে চাই নাই। কি করব বলো? আম্মু শুধু ফোনের উপর ফোন দিচ্ছিল আমি যেন তাড়াতাড়ি বাসায় যাই। আর আম্মু যদি জানতো আমি গাড়ি ড্রাইভিং করছিলাম, আমাকে তো শুধু শাসন করতো। কিন্তু তুমি আমাকে ড্রাইভিং করতে দিয়েছো জানলে তোমাকে আম্মু ছাড়তো না। এতদিন পর আমি বাহির থেকে এসেছি। তোমার কারণে যদি আমার কিছু হতো তোমাকে উনি ছাড়তো না। এই জন্য তোমাকে চাকরিতে আসতে না করলাম। আমি জানি আমার এটা করা উচিত হয় নাই। আর তোমার জ্ঞান অনেক দেরিতে ফিরেছিল বলে তোমাকে সেদিন একা ফেলে চলে আসতে হলো। সরি, আমাকে মাফ করে দাও। আজকে তুমি না থাকলে আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না। থাক ম্যাডাম, আর সরি বলতে হবে না। যা হয়েছে তো হয়েই গেছে। তবে গাড়ির কথা আন্টি জানতে চাই নাই। আমি বলছি চাকা একটা ফেটে গেছে, এই জন্য গাড়ি ঠিক করতে রেখে আসছি। পরে আর আম্মু কিছু জিজ্ঞেস করে নাই। তোমার কথা একবার বলছিল, আমি বলছি জানি না তুমি কোথায়। আপনি জানেন, আপনি চলে যাওয়ার পর আমার জ্ঞান ফিরতেই আমার এক্স বউ আমাকে মারতে এসেছিল। রিয়া ম্যাডাম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমার বউ আছে আর তোমাকে দেখে তো একদম বিবাহিত মনে হচ্ছে না। আমি মন খারাপ করে বললাম, আমি মানুষের ভালো চাই ম্যাডাম, সবসময় সবার উপকার করি, কিন্তু শেষে আমি সাজা পাই। পরিবারের জন্য এত কিছু করলাম, কিন্তু শেষে আমি কি পেলাম? কি হয়েছিল বলা যাবে আমাকে?
বললে আর কি হবে ম্যাডাম? কষ্টগুলো আবার মনে হবে। আমাকে বলো, বললে হয়তো তোমার কষ্টটা একটু কমবে। আমি রিয়া ম্যাডামকে সবকিছু ধীরে ধীরে বললাম। সব বলে চোখের পানি মুছে বললাম, আমি খুব খারাপ একটা ছেলে, জানেন ম্যাডাম। কে বললো তুমি খুব খারাপ ছেলে? তোমার মতো ছেলে একটাও খুঁজে পাওয়া যাবে কিনা এটাই তো ভাগ্যের ব্যাপার। যে তার বউকে বিশ্বাস করে একটু ছুঁয়েও পর্যন্ত দেখে নাই, আজকে সে। ম্যাডাম আর কোনো কিছু মনে করিয়ে দিবেন না, এসব শুনলে মন খারাপ হয়ে যায়। তার মানে সেদিন আমি চলে যাওয়ার পর ওই মারিয়া তোমাকে মারতে এসেছিল? ম্যাডাম, আপু না থাকতে আমি তো মারাই যেতাম। তোমাকে সেদিন আমার এইভাবে একা ফেলে আসা উচিত হয়নি। আমি হাত জোর করে তোমার কাছে। তাড়াতাড়ি ম্যাডামের হাত ধরে বললাম, এভাবে বলবেন না আপনি ম্যাডাম, আপনি একজন সম্মানী ব্যক্তি। আমি চাই না আমার কারণে আপনার মান সম্মান নষ্ট হোক। মন খারাপ হয়ে গেছে না তোমার? এই অল্প একটু, বেশি না ম্যাডাম। আমাকে তোমার খারাপ মেয়ে মনে হয় না লাদেন? কি যে বলেন, আপনার সাথে আমি প্রথম দিন কথা বলেই বুঝে গেছি যে আপনি কতটা ভালো একটা মেয়ে। আর আমাকে যেদিন আপনি হাসপাতালে রেখে চলে গেছিলেন তখন আমার অনেক খারাপ লাগছিল আপনার উপর। এর প্রতিশোধ নিব বলে এমন একটা ভাব হয়েছিল আমার, কিন্তু না, আপনি সত্যি অনেক ভালো। রিয়া ম্যাডাম এবার ওনার মুখটা আমার সামনে নিয়ে এসে বলল, নাও আমাকে জোরে একটা থাপ্পড় দাও। আমি সত্যি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। ছি ম্যাডাম, এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। আপনি আমার শিক্ষক, আপনার সাথে আমি এইরকম করতে পারবো বলেন? আমার উপর রাগ নাই তোমার? আগে ছিল, কিন্তু এখন নাই। আপনি সত্যি অনেক ভালো। এতটাও ভালো নয় আমি। যদি ভালো না হতেন আমার পাশে এভাবে বসে থেকে মাফ চাইতেন না। আসলেই সত্যি আপনার মনে কোনো অহংকার নেই ম্যাডাম। অহংকার হলো পতনের মূল, এই কথাটা তো জানো তুমি। আর 2 দিন পর তো মারাই যাব, তাহলে কিসের এত অহংকার বলো? তবে আজকে আমি তোমার কারণে এই জায়গায়। ম্যাডাম বাদ দেন এসব কথা। তোমার আপু অনেক ভালো, তোমার জন্য এত কিছু করছে। উনি আমার আপু কে বলছে? উনি আমার জন্য আমার আম্মু। মন খারাপ করো না, তুমি চাকরি করো আর সময় পাইলে কলেজে আসবে। আমার যতটুকু সম্ভব তোমাকে আমি সাহায্য করব। ম্যাডাম চলেন, এখন তো যেতে হবে, অনেক সময় চলে গেল। বস, বিলটা আমি দিয়ে আসি। আমি থাকতে আপনি বিল দিবেন, এটা তো হতে পারে না। আরে বস তো, এত কথা বলো কেন? রিয়া ম্যাডাম বিল দিয়ে এসে বলল, এখন চলো। চাবিটা দেন তাহলে। আমি আমার গাড়ির ড্রাইভারকে দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। আর তুমি? আমি রিয়া ম্যাডামের কাছ থেকে চাবিটা নিয়ে পকেটে ঢুকিয়ে বললাম, চলেন তাহলে হেঁটেই যাই। রিয়া ম্যাডাম এবার হাসি মুখে বলল, অনেকদিন পর হাঁটতেছি, খুব ভালো লাগছে। ম্যাডাম জুতাগুলো খুলে আমার হাতে দেন, খালি পায়ে হাঁটলে অনেক ভালো লাগবে। রিয়া ম্যাডাম জুতা খুলে ওনার হাতে দিয়ে বলল, তাই তো, খালি পায়ে হাঁটতে ভালোই লাগছে। রিয়া ম্যাডাম জুতা খুলে ওনার হাতে নিয়ে বলল, আমার জুতা তুমি হাতে নিবে কেন? এমনি তুমি বাইক নিয়ে হাঁটছো। আমি এক হাত দিয়ে রিয়া ম্যাডামের হাত থেকে জুতাগুলো নিয়ে বললাম, এত কথা বলেন কেন আপনি ম্যাডাম? রিয়া ম্যাডাম আমার দিকে একবার তাকিয়ে সামনে হাঁটতে লাগলো। হঠাৎ করে দাঁড়িয়ে বলল, লাদেন চকলেট খাবে? না ম্যাডাম, এখন আর কিছু খাবো না, আগে বাসায় চলেন, আরো অনেকটাই পথ হাঁটতে হবে। আজকে আমার এতটা ভালো লাগছে বলার বাহিরে। বিশেষ করে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আজকে আমি এতটা খুশি হয়েছি। লাদেন একটা কথা বলি। জি ম্যাডাম বলেন। আমি জানি তুমি কতটা কষ্ট পেয়ে এখান পর্যন্ত এসেছো। আজকে থেকে যদি কোনো বিপদে পড়ো আমাকে বলবে, আমি তোমার পাশে আছি। এই কথাটা বলার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। আরে ধন্যবাদ দিতে হবে না, এখন বাইকের চাবি লাগাও আর হেঁটে যাব না। আমি পকেট থেকে চাবি বের করে বাইকে উঠলাম। রিয়া ম্যাডাম আমার পিছনে উঠে এই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। রিয়া ম্যাডাম আমার গায়ে হাত দিয়ে ধরাতেই আমার শরীরে যেন কারেন্ট বয়ে যেতে লাগলো। মনে হচ্ছে যেন না চাইতেও আমি অনেক কিছু পেয়ে গেছি। আজকে যেন মনের ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করতে লাগলো। মনটা আজকে অনেক ভালো হয়ে গেল, খুব
খুব ভদ্রভাবে বাইক চালাতে লাগলাম। কোনো জায়গায় ব্রেক করলাম না, যাতে রিয়া ম্যাডাম আমাকে খারাপ না বলতে পারে। রিয়া ম্যাডামের বাসার সামনে যেতেই রিয়া ম্যাডাম বাইক থেকে নেমে বলল, লাদেন চলে যাবে নাকি? জি ম্যাডাম, এখন আমাকে যেতে হবে, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। এতক্ষণ যেহেতু আমার সাথে ছিলে, আর একটু আসো, আজকে তুমি আমাদের বাসা থেকে খেয়ে যাও। ম্যাডাম, এই অনুরোধ রাখতে পারবো না, আমাকে এখন যেতে হবে। তোমার কাছে কি আমাকে আবার হাত জোর করে অনুরোধ করতে হবে? সেদিন তো তোমাকে একা ফেলে চলে আসছিলাম, তোমার জন্য কিছু করি, এটা আমার মন চাইছে। আমি বাইক থেকে নেমে বললাম, চলেন ম্যাডাম, আপনি মাঝে মধ্যে এমন কিছু বলেন আপনার কথা ফেলতেও পারি না। রিয়া ম্যাডাম বাসার ভিতরে ঢুকতে ঢুকতে বলল, মন খারাপ করো না তুমি, তোমার জন্য আজও আমি বেঁচে আছি। ম্যাডাম এক কথা বারবার বলবেন না, ভালো লাগে না। বাঁচা মরা উপরওয়ালার হাতে, আমি আপনাকে বাঁচানোর কে? রিয়া ম্যাডাম আর কিছু না বলে বাসার ভিতরে চলে গেল। আমিও উনার পিছনে পিছনে যেতে লাগলাম। মনে মনে বললাম, না জানি আজকে আন্টি আমাকে কি জিজ্ঞেস করে বসে থাকে। তবে আমার এইটুকু বিশ্বাস আছে, রিয়া ম্যাডাম থাকতে আমার কিছু হবে না। তিনি সত্যি অনেক ভালো মানুষ। তবে বাসার ভিতরে গিয়ে কাউকে দেখতে পেলাম না। এজন্য রিয়া ম্যাডামকে বললাম, ম্যাডাম বাসায় তো কাউকে দেখতে পারছি না, আন্টি আর আপনি ছোট বোন কোথায়? রিয়া ম্যাডাম আমার দিকে ফিরে বলল, আম্মু আর আমার ছোট বোন বাজারে গেছে, সন্ধ্যায় এসে যাবে। আমি রিয়া ম্যাডামের কথা শুনে জায়গায় দাঁড়িয়ে বললাম, ম্যাডাম তাহলে আমি চলে যাই, আজকে কেউ বাসায় নেই, অন্য একদিন আসবো। আন্টি যেদিন বাসায় থাকে। এমনটা বললে কেন লাদেন? ম্যাডাম দেখেন, আজকালের মানুষ শুধু শুধু সন্দেহ করে, ওরা শুধু একটা অজুহাত পেলেই হলো। আমি চাই না আমার জন্য আপনার কিছু হোক। রিয়া ম্যাডাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তুমি সত্যি অনেক ভালো একটা ছেলে, আর তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছুই হবে না। ম্যাডাম আমাকে বিশ্বাস হয় না তোমার? আমি আপনার একজন ছাত্র, আপনি আমার ম্যাডাম, যদি কেউ জানতে পারে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। রিয়া ম্যাডাম আমার কথা শুনে সোফায় বসে বলল, আমি তোমার কয় বছরের বড় জানো তো? হয়তো 2 বা 3 বছরের বড় হবেন। সে যাই হোক, বয়স কোনো বিষয় না, আর কে কি বলবে এসব আমি দেখি না। তুমি আমাকে ম্যাডাম বলবে না। তাহলে কি বলবো? আমার নাম। এটা বলবেন না ম্যাডাম, আমি পারবো না। রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, তুমি টেবিলে গিয়ে বসো, আম্মু বিরিয়ানি রান্না করতে গেছে, আমি নিয়ে আসি। ম্যাডাম আমি এখন চলে যাই, আমার অনেক কাজ আছে। রিয়া ম্যাডাম আমাকে কিছু না বলে কিচেনে যেতে যেতে বলল, আমাকে একা ফেলে যদি তোমার চলে যেতে মন চায় তাহলে চলে যাও। এই কথা বলে রিয়া ম্যাডাম কিচেনে চলে গেল। মনে মনে বললাম, কি যে এক বিপদে এসে ফেসে গেছি, কোনো মতে এখান থেকে বের হতে পারলেই হলো। আমি টেবিলে গিয়ে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর রিয়া ম্যাডাম বিরিয়ানি নিয়ে আসলো। রিয়া ম্যাডাম আমার পাশে একটা চেয়ার টেনে বসে বলল, এখন তো নিয়ে খেতে পারবে নাকি? জি ম্যাডাম, তবে ম্যাডাম আর একটা কথা। হুম, বলো। ম্যাডাম আমি আপনার বাসায় কাজ করেছি, আপনি আমার বাসার মালিকের মেয়ে, আমি আপনার বাসার সামান্য একজন। যেটুকু বললে এখানেই থাক, আর কিছু বলতে হবে না। তুমি ছেলেটা অনেক ভালো জানো লাদেন। কেউ তো আর বলে না যে ম্যাডাম আমি ভালো। তোমার এই বাইকের দাম কত জানো তো তুমি? হবে হয়তো কয়েক লাখ, সঠিক বলতে পারি না। পাগল হয়েছো তুমি? আমাদের একটা গাড়ির সমান দাম হবে। সে যাই হোক, আমি এটা দিয়ে কি করব? আমি বাইক নিতে চাই নাই, আমি হঠাৎ করে বড়লোক হতেও চাই না, কিন্তু কি করব, আপুর কথা তো মানতে হবে। তোমার আপু অনেক ভালো জান। আপুর জন্য আমি আজকে বেঁচে আছি, নইলে হয়তো। আচ্ছা লাদেন তুমি খাও, আমি গোসল করে আসি, শরীরটা একটু খারাপ লাগছে। ঠিক আছে ম্যাডাম যান। আমাকে বসিয়ে রেখে রিয়া ম্যাডাম চলে গেল। আমি আনমনে বসে বসে খাবার খাচ্ছি, তবে মনের ভিতরে একটা ভয় থেকেই গেল, যদি কেউ এসে দেখে ফেলে আমি রিয়া ম্যাডামের বাসায় বসে আছি, তাহলে যে কি হবে। আর কি যে এক বিপদ, উনাকে শুধু বারবার ম্যাডাম বলতে হয়। এত ম্যাডাম বলতে আমার ভালো লাগে না। সে যাই হোক,
এখন এখান থেকে যেতে পারলেই হলো। অনেকক্ষণ হলো বসে আছি। রিয়া ম্যাডাম গোসল করে বের হলেই চলে যাব। হঠাৎ করে রিয়া ম্যাডামের আওয়াজ পেলাম। আমি চেয়ার থেকে উঠে একটু সামনে গেলাম। রিয়া ম্যাডাম ভিতর থেকে কি বলছে তা শোনার জন্য। রিয়া ম্যাডাম ওয়াশরুম থেকে বলছে, লাদেন, আমাকে একটু সাহায্য করো প্লিজ, আমি নিচে পড়ে ব্যথা পেয়েছি। আমি ওয়াশরুমের বাইরে থেকে বললাম, ম্যাডাম বেশি ব্যথা পেয়েছেন? আপনি একা একা উঠতে পারবেন তো? খুব বেশি আঘাত পেয়েছি, পা দিয়ে রক্ত বের হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, প্লিজ আমাকে সাহায্য করো। আমি পকেট থেকে রুমালটা নিয়ে নিজের চোখ বেঁধে দিলাম। রিয়া ম্যাডামকে আস্তে করে বললাম, আপনি দরজাটা একটু খুলেন। রিয়া ম্যাডাম বলল, দরজা খুলে দিছি, তুমি আসো। আমি দরজা খুলে ভিতরে গিয়ে বললাম, ম্যাডাম আমি আমার চোখ বেঁধে এসেছি, যাতে আপনার কোনো সমস্যা না হয় আমাকে ধরে উঠে পড়েন। রিয়া ম্যাডাম আমাকে ধরে উঠে বলল, আমাকে একটু ধরে রাখো, আমি কাপড়গুলো পরে নেই। রিয়া ম্যাডামের খালি গায়ে হাত দিয়ে ধরার ফলে আমার শরীর তরতর করে কাঁপতে লাগলো। ভাবি নাই কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে। কি যে একটা অনুভূতি হচ্ছে এটা বলার বাহিরে। মন চাইছে চোখ খুলে এক নজর শুধু রিয়া ম্যাডামকে দেখি, কিন্তু এমনটা ভুলেও করা যাবে না। উনি বিপদে পড়ে আমাকে ডেকেছেন। ধীরে ধীরে রিয়া ম্যাডাম কাপড় পরে আমাকে বলল, এখন আমাকে তুমি রুমে নিয়ে যাও। ম্যাডাম আপনি কাপড় পরেছেন? রিয়া ম্যাডাম কণ্ঠটা নামিয়ে আস্তে করে বলল, আমি বুঝেছি উনি কতটা যে লজ্জা পেয়েছেন। আমি আবার বললাম, ম্যাডাম আমি কি আমার চোখ খুলতে পারি? কোনো সমস্যা হবে না তো আবার? রিয়া ম্যাডাম বলল, খুলে ফেলো, এখন কোনো সমস্যা নেই। আমি চোখের বাঁধন খুলে মাথা নিচু করে বললাম, ম্যাডাম আপনি হেঁটে যেতে পারবেন তো নাকি আমাকে? রিয়া ম্যাডাম আমাকে শুধু বলল, আমাকে একটু ধরো তাহলেই হবে। রিয়া ম্যাডামকে ধরে উনার রুমে নিয়ে গেলাম। বিছানায় শুয়ে ম্যাডাম বলল, এখন যাও, আম্মুর রুম থেকে একটা মলম নিয়ে আসো, ওনার বিছানার নিচে গিয়ে পাবে হয়তো। ম্যাডাম আমি যদি কোনো কিছু চুরি করে নিয়ে যাই? রিয়া ম্যাডাম এবার মুচকি হাসি দিয়ে বলল, যাও, ভালো করে আম্মুর বিছানার নিচে খোঁজো, আলমারির চাবি পাবে ওইখানে। আমি আর কিছু না বলে রিয়া ম্যাডামের কথা মতো মলম নিয়ে এসে রিয়া ম্যাডামের হাতে দিলাম। রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, তা কয় লাখ টাকা চুরি করলে তুমি? ম্যাম এভাবে বলবেন না প্লিজ। রিয়া ম্যাডাম বলল, তুমি তো চাইলে এখন ভালো একটা বিয়ে করতে পারো, তোমার টাকা পয়সা সবকিছু আছে এখন। এমনটা কোনোদিনই করব না। ভালো মেয়ে ছাড়া বিয়েই করব না। তাছাড়া আমার আপু এখন যেই মেয়ে পছন্দ করবে আমি তাকেই বরং বিয়ে করব। দেন ম্যাডাম আমি আপনাকে মলম লাগিয়ে দেই। রিয়া ম্যাডাম একটু লজ্জা পেয়ে বলল, না মানে। বুঝতে পারছি ম্যাডাম, সরি। আচ্ছা আমি কি চলে যাব ম্যাডাম? এখন কি যাওয়ার তোমার খুব জরুরি? কালকে মাত্র চাকরি নিয়েছি, এখনো কোনো কাজ করি নাই, যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, দরজা লাগিয়ে চলে যাও, আর তোমার আপুর ফোন নাম্বারটা একটু দিয়ে যাও তো। কি করবেন ম্যাডাম? এত কথা বলো কেন? তোমাকে আমি দিতে বলেছি, দাও তো। আমি আপুর নম্বর নিয়ে বললাম, ম্যাডাম আপনি একা থাকতে পারবেন তো নাকি কোনো সমস্যা হবে? আমার জন্য যদি এতই চিন্তা করতে তাহলে আমাকে এমন অবস্থায় রেখে চলে যেতে না। আমি এবার একটা চেয়ার টেনে রিয়া ম্যাডামের পাশে বসে বললাম, এই যে বসালাম, আপনি যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এখানেই বসে থাকবো। আরে আরে, এত রেগে গেলে কেন বলো তো? আমি তো মজা করে বলেছি, তুমি চলে যাও, কোনো সমস্যা হবে না। বাহির থেকে দরজা লাগিয়ে চলে যাও। যাই তাহলে আমি। দেখেন ম্যাডাম আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি... তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝেছি তো সব। যাও। যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ফোন করবেন, আমি সবার আগে চলে আসব। ফোন নাম্বার না দিয়ে বলছো আমাকে আগে ফোন করবেন না? আমি রিয়া ম্যাডামকে ফোন নম্বর দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সরাসরি কলেজ ড্রেস নিয়ে অফিসে চলে গেলাম। এমনি অনেকটাই দেরি করে ফেলেছি। আমাকে কলেজের ড্রেসে দেখে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তাতে আমার কি? আমি আমার মতো গিয়ে কাজ করি। আমি আমার রুমে গিয়ে মনোযোগ সহকারে কাজ করতে লাগলাম। ধুর,
এসব কি উল্টাপাল্টা হিসাব আমার মাথায় ঢুকছে না। ফাইল টাইল সবকিছু সামনে ফেলে চেয়ারে পুরো শরীর হেলিয়ে শুয়ে আছি। কিরে লাদেন, কখন আসলি? আমি মাথা তুলে তাকিয়ে দেখি আপু এসেছে। আপুকে দেখে বললাম, এই তো কিছুক্ষণ হলো আসছি। কাজ না করে বসে আসত কেন? এই কাজ শেষ করে ফেলবো, তুই চিন্তা করিস না। আপু আমার সামনের চেয়ারে বসে একটা বই দিয়ে বলল, এটা পারবি সময় হলে, আর যদি কোনো ভুল হয় আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? আচ্ছা আপু। আর তুই বাসায় যাস নাই? কলেজ ড্রেস পরে চলে আসলি যে? একটু বিজি ছিলাম তো আপু, এজন্য কলেজ ড্রেস পরেই চলে আসছি। আপু আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তোর বাইকের পিছনে মেয়েটা কে ছিল? মনে মনে বললাম, আমার বাইকের পিছনে রিয়া ম্যাডাম ছিল। তা আমার আপু কোথায় দেখলো? আমি কথা ঘোরানোর জন্য বলল, আরে না আপু, আমি আবার আমার বাইকে কাকে তুলবো? তুমি হয়তো অন্য কাউকে দেখেছো। তাই না, আমি অন্য কাউকে দেখছি। যদি একটা ছবি তুলতাম তাহলে তুই ঠিকই বিশ্বাস করতি, কিন্তু আমি তোরেই দেখলাম মনে হয়। আরে না আপু, তুমি ভুল দেখেছো। তুই তো রুহির সাথে যাস না। কেন আপু? আমি রুহিকে কল দিলেই সব জানতে পারবো। আপুর কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, তুই এমন করছিস কেন? আসলে একজন ছিল, কিন্তু উনি সম্মানী একজন ব্যক্তি, এছাড়া কিছু না। আমি ওনাকে নিতে চাই না, উনি একটা বিপদে পড়ছে এজন্য। আপু আমার কাছে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, একবার একটা ভুল করলি, আমি চাইছি আর যেন এমন কোনো ভুল না হয়। আমি তোর ভালোর জন্যই বলছি। বুঝতে পারছি আপু। আচ্ছা, এখন তুই বাসায় চলে যা, আজকে আর কাজ করতে হবে না। না আপু, রাতে যাব। এখনো তো কিছু খাস নাই মনে হয়। খেয়ে এসেছি আমি আপু। এই কথাটা বলে আমি আটকে গেলাম। মনে হচ্ছে যেন নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসলাম। আপু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, বাসায় গেলি না, আবার কোথা থেকে খেয়ে আসলি? আপু এই বিষয়ে কোনো প্রশ্ন করিস না। আপু আমার দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর আর ক্যান্টিন থেকে আগে কিছু খেয়ে আয় যা। আপু চলে যাওয়ার পর আমি ওয়াশরুমে চলে গেলাম। পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম। মাঝে মাঝে যখন মাথায় একটু টেনশন ঢুকে যায় তখন এটা খেতে হয়। আপু আমাকে কোথায় দেখলো এটাই তো বুঝলাম না। এই আপনি এখানে সিগারেট খাচ্ছেন, তাও আর মেয়েদের ওয়াশরুমে? তাড়াতাড়ি সিগারেট ফেলে সামনে তাকিয়ে দেখি একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আমি বোকা সুরে বললাম, মানে আমি তো সিগারেট খাচ্ছি না। আসলে হয়েছে কি? আমাকে মিথ্যা কথা বলেন? আমি নিজে চোখে দেখেছি। কিন্তু আপনি মেয়েদের ওয়াশরুমে কি করেন? মনে মনে বললাম, আজকে মনে হয় গাঁজা খেয়েছি, নইলে তো আমার এমন হওয়ার কথা না। ইস, ওয়াশরুমে ঢোকার আগে তাকেও দেখি নাই। এটা মেয়েদের নাকি ছেলেদের? আর আমি দরজার সামনেই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। আপু এসব জানতে পারলে আমি শেষ। এবার কাঁদো কাঁদো সুরে বললাম, আসলেই আমার ভুল হয়ে গেছে, আজকে মাফ করে দেন আপনি প্লিজ। আপুকে কিছু বলবেন না। এখানকার বসকে আপনি আপু বললেন কেন? আরে এই মেয়ে তো এখানে নতুন মনে হচ্ছে। আমি এবার মেয়েটাকে ভয় দেখানোর জন্য বললাম, আমি কে জানো তো? আমার একটা কথার কারণে তোমার চাকরি চলে যেতে পারে, সো বুঝে শুনে কাজ করবে। ছেলেদের ওয়াশরুমে গেলে ওরা কাউকে না কাউকে বলে দিত। আমি জানি মেয়েরা খুব ভালো হয়, আপনি কাউকে বলবেন না, আমি এটা জানি। আপনার মনটা খুব ভালো, আপনি সাবধান, কাউকে কিছু বলবেন না। সামনের মাসে আমার প্রমোশন পাক্কা। ঠিক আছে আমি গেলাম। মেয়েটাকে সাইড কাটিয়ে বের হয়ে গেলাম। আমি আমার চেয়ারে বসে দম ছেড়ে বললাম, যাক বাবা, বাঁচা গেলাম, নইলে মেয়েটা আমার 12টা বাজিয়ে দিত। ইস, কি এক বিপদে পড়েছিলাম। মেয়েদের ওয়াশরুমে ঢুকে গেলাম। আপু এই কথাটা জানতে পারলে আমার অবস্থা শেষ। আমি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে মাথা নিচু করে কাজ করছি। কিছুক্ষণ পর আপু এসে বলল, কিরে লাদেন, কাজ শেষ হয়েছে? আমি মাথা তুলে আপুর দিকে তাকিয়ে বললাম, এই তো আপু, প্রায় শেষ। তবে আপুর পিছনে ওয়াশরুমের সেই মেয়েটাকে দেখে চমকে গেলাম। মনে মনে বললাম, তাহলে আজকে আমি শেষ। ও মনে হয় আপুকে
সব বলে দিয়েছে। আপু ধীরে ধীরে হেঁটে আমার কাছে এসে বলল, তুই একটু দাঁড়া তো। আমি আপুর কথা শুনে দাঁড়িয়ে গেলাম। আপু আমার পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করে নিল। ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেল। সিগারেটের প্যাকেট নিয়েই আপু চোখ বড় করে আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, এসব কবে থেকে খাস? আমি মাথা নিচু করে বললাম, না মানে আপু। আপু এবার আমাকে জোরে ধমক দিয়ে বলল, আমি তোরে বলছি এসব কবে থেকে খাস? এত কথা বলছিস কেন লা? আমি আপুর কথার জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। আপু আমাকে আবার বলল, তোর সাহস দিন দিন বাড়ছে না? আজকাল মেয়েদের ওয়াশরুমে গিয়ে সিগারেট খাস, আর তুই এই মেয়েকে কি বলছিস? তুই চিনিস ওকে? ও হলো আমার নতুন পিএস, আর তুই কিনা তাকে বলছিস প্রমোশন দেবে? মনে মনে বললাম, মেয়েটা দেখতে শুনতে কত সুন্দর, অথচ তার ব্যবহার কুত্তার মতো। ভাবছিলাম আপুকে কিছু বলবে না, কিন্তু শেষ পর্যন্ত বলেই দিল। মনটাই যেন খারাপ হয়ে গেল। এবার আপু আমাকে জিজ্ঞেস করলো, কাজ কতটুকু হলো? আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, এই তো কিছুটা হয়েছে। এবার আপু সুন্দর করে বলল, আমি তোরে কতদিন বাঁচাবো? তোর চাকরি তোর নিজের ধরে রাখতে হবে। তোর কাজ তুই কিভাবে শেষ করবি আমি এটা জানি না। যদি আমাকে না বলে তুই সিগারেট খেতে পারিস, তাহলে আমাকে না বলে তুই তোর কাজও শেষ করতে পারবি। আমি কোনো কথা শুনতে চাই না। আজকে তোর কাজ তোর শেষ করে বের হতে হবে। তুই সারা রাত কাজ করবি কিনা এটা তুই ভালো জানিস, তবে আমি চাই কোনো হিসাব যেন বাকি না থাকে। আমাকে দিনের কাজ দিনেই বুঝিয়ে দিতে হবে। আর একদিন যদি আমি তোর পকেট থেকে সিগারেট দেখি না, তাহলে তোর খবর আছে। আপু আর কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখলাম, মেয়েটার আইডি কার্ডে সুন্দর করে লেখা আছে তামান্না আক্তার। তামান্না মেয়েটা চুপচাপ আপুর পিছনে মাথা নিচু করে চলে গেল। আমি দম ছেড়ে চেয়ারে বসে মনে মনে বললাম, সবকিছু আমার পিছু ছাড়লেও এই বিপদ আমার পিছু ছাড়ে না। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। ভাবছিলাম চলে যাব, কিন্তু আপু যেই কথা বলল, চলে গেলে আপু ক্ষেপে যাবে। ধীরে ধীরে অফিসের সবাই চলে গেল। আমি একটু উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এলে দেখি আপু আমার কেবিনের দিকে তাকিয়ে দেখছে আমি আছি কিনা। চলে গেছি। আপু আমাকে কেবিনে না পেয়ে চুপচাপ ধীরে ধীরে হেঁটে বাহিরে চলে গেল। আমি গিয়ে চেয়ারে বসে মাথা নিচু করে কাজ করতে লাগলাম। আজকে যদি সারা রাত লাগে তাহলেও আমি আমার কাজ শেষ করেই যাব। কোনো দিকে না তাকিয়ে এক নাগাড়ে কাজ করতে লাগলাম। হঠাৎ ফোনের শব্দে কাজ ছেড়ে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে সুমন বলল, কিরে বলছিলি তো আজ রাতে আসার জন্য, আসবো না? আর বলিস না, আজকে কাজ শেষ করতে পারি নাই বলে আপু বকা দিয়েছে, এজন্য এখনো অফিসে আছি। কি করছ তুই এখনো অফিসে? বাসায় আসবি কখন? না রে, আজকে আর বাসায় যাব না, এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ব। এত কাজ করতে হবে না, চলে আয়। আরে না, যেটা আমি একবার বলছি সেটাই করব। আর আপু এভাবে রাখতো না। আজকে মেয়েদের ওয়াশরুমে গিয়ে সিগারেট খাচ্ছিলাম, এই জন্য এমন হয়েছে। ওরে শালা, তুই তাহলে শেষ। আমি তোরে কতবার বলছি এসব তোর খেতে হবে না। কি আর করবো, ভাবছিলাম তোর বাসায় এসে একটু আড্ডা দিব, কিন্তু তুই তো এখনো অফিসে, কাজ শেষ হবে কখন? জানি না, কাজ করতে থাকি, দেখি কখন শেষ হয়। হঠাৎ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা একটা নম্বর থেকে ফোন আসছে। এজন্য আমি সুমনকে বললাম, তুই একটু কলটা কেটে দে, আমি তোরে পরে কল দিচ্ছি। দেখি কে কল করেছে। সুমন আচ্ছা বলে ফোন কেটে দিল। সুমন ফোন কেটে দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করে বললাম, কে বলছেন? ওপাশ থেকে মেয়েলি একটা কণ্ঠে বলল, আপনি বলেন তো আমি কে? আজব তো,
আমি আপনাকে চিনি না, জানি না, আর বলছেন বলতো আমি কে? আপনি কি মজা করেন আমার সাথে নাকি? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? দেখেন, আপনি যেই হন না কেন, আমি অচেনা কারোর সাথে কথা বলি না। ফোন রাখেন, আমার অনেক কাজ আছে। আরে শোনো শোনো, আমি তোমার রিয়া ম্যাডাম। ও ম্যাডাম, আপনি আমাকে আগে বলবেন না? সরি। থাক, সরি বলতে হবে না। তা আজকে মাথা গরম কেন, কি হয়েছে? কি আর হবে, দেরি করে অফিসে আসছি, কাজ শেষ করতে পারি নাই বলে আপু বকা দিয়েছে, এজন্য এখনো অফিসে কাজ করছি। কি বলো, তুমি এখনো অফিসে? জি ম্যাডাম, কি আর করব, নিজের কাজ নিজেকেই শেষ করতে হবে, এজন্য বসে বসে কাজ করছি। সরি সরি, আমার কারণে তোমার আজকে। আরে না ম্যাডাম, সরি বলতে হবে না আপনাকে। আর আজকে আপুর একটু রাগ ছিল, এজন্য বকা দিয়েছে, এই আর কি, কিছু না। ও আচ্ছা। হঠাৎ আমাকে ফোন দিলেন যে ম্যাডাম, আর আপনি এখন ঠিক আছেন তো? এখন একটু মোটামুটি ভালো লাগছে। হাঁটতে পারেন এখন? সমস্যা নেই। আল্লাদেন শোনো, তোমাকে যেই কারণে ফোন করা, জানি তুমি খুব বিজি, তোমাকে এগুলো বললে তুমি খুব মন খারাপ করবে, না বলাই ভালো থাক। ফোন যেহেতু করেই ফেলছেন, তাহলেই বলেই দিন ম্যাডাম, কি হয়েছে? অনেকদিন হলো ফুচকা খাওয়া হয় না, এখন তো রাত বেশি হয় নাই, তাই ভাবছিলাম তুমি যদি বাজারের কাছে বা। ফুচকা খেতে চাইছিলেন নাকি? তুমি তো জানো এই শহরে আসার পর থেকে আমি কারোর সাথে এত কথা বলি না। এই শহরের মানুষগুলো খুব বিজি থাকে, সবাই নিজ নিজ মতোই চলে, তাই কোনো উপায় না পেয়ে তোমাকে কল দিলাম। আমি একমাত্র তোমার সাথেই একটু কথা বলি। খাবার খাইছেন ম্যাডাম? না, আজকে আর কিছু খাই নাই, ভালো লাগছে না। ও, আন্টি আসছে বাসায়? আসছে। ঠিক আছে, আপনি জানালা খোলা রাখবেন, আমি আসছি। আরে না না, আসতে হবে না, এমনি তুমি এখনো অফিসে। কিছু হবে না ম্যাডাম। আচ্ছা, ফোন রাখি, আপনি জানালা খোলা রাখবেন। ভেতর দিয়ে আসো তাহলে। মার খাওয়ার ইচ্ছে নাই ম্যাডাম আমার। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। অফিস থেকে দারোয়ানকে বলে বের হলাম। একটা ফুচকার দোকানে গিয়ে কতগুলো ফুচকা কিনে নিলাম। তবে অফিস থেকে বের হওয়ার সময় দেখালাম আমার বাইকটা কে জানি ঢেকে রাখছে। হয়তো আপু মনে করছে ও আমাকে বকা দেওয়ার কারণে আমি বাইক রেখে চলে গেছি। আমি এসব চিন্তা করে ধীরে ধীরে সামনে হেঁটে যাচ্ছি। আমি আনমনে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। রিয়া ম্যাডামের বাসার সামনে এসে দেখি একটা জানালা দিয়ে ভিতর থেকে আলো আসছে। তার মানে এই জানালাটা খোলাই আছে। ওই তো, এখানে একটা মই আছে। তাহলে কি রিয়া ম্যাডাম আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছে আমি আসবো বলে? কি জানি, আমার এসব জেনে কি লাভ? আমাকে আমার কাজ করে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। সকলের ভিতরে সব কাজ রেডি করে রাখতে হবে। আমি মই দিয়ে আস্তে আস্তে উপরে চলে গেলাম। জানালার কাছে গিয়ে দেখি রিয়া ম্যাডাম বিছানায় শুয়ে আছে, হয়তো তিনি ঘুমিয়ে গেছে। আমি জানালার কাছে দাঁড়িয়ে দেখি রিয়া ম্যাডামের মুখটা একদম শুকিয়ে গেছে। ভিতরে কি যাব? না না, ভিতরে গেলে রিয়া ম্যাডাম কি বলে আবার। তবে আমি আজকে রিয়া ম্যাডামের উপর নজর দিলাম। এতদিন এভাবে কখনো দেখি নাই। আজকে যতটা কাছ থেকে দেখছি, কি মায়াবী চেহারা, দেখে যেন মনের স্বাদ মিটে গেল। ধুর, আমি কি সব উল্টাপাল্টা চিন্তা করছি। উনি তো আমার ম্যাডাম হন। আচ্ছা, ওনাকে কি আমি ডাক দিব? না না, উনি ঘুমিয়ে আছেন, ডাক দিলে ওনার ঘুম ভেঙে যাবে। আরে না, ডাক তো দিতেই হবে। উনি হয়তো কিছু খায় নাই। আমি আস্তে করে ডাক দিলাম, ম্যাডাম, কিন্তু ওনার কোনো খবর নাই। আবার ডাক দিলাম, রিয়া ম্যাডাম। এবার উনি চোখ খুলে আমার দিকে তাকালো। আমি একটা হাসি দিয়ে বললাম, ম্যাডাম, আপনি ঘুমিয়ে গেছিলেন? রিয়া ম্যাডাম শরীরের কাপড় ঠিক করে বলল, এই তো শুয়েছিলাম, চোখটা একটু লেগে গেছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। ম্যাডাম, সব কিছু করতে পারবো, কিন্তু ভিতরে আসতে পারবো না। রিয়া ম্যাডাম আমার কাছে এসে আমার হাত থেকে ফুচকাগুলো নিয়ে বলল, তুমি কিছু খেয়েছো?
যাবার সময় কিছু কিনে নিব। এত রাত হয়েছে, এখন আর অফিসে যেতে হবে না, তুমি বাসায় চলে যাও। না ম্যাডাম, বাসায় যাওয়া যাবে না। আপু আমাকে অনেক বকা দিয়েছে। আমি দরকার হলে সারা রাত কাজ করব। দেখো, তোমার আপু রাগের মাথায় হয়তো বকা দিয়েছে, তাই বলে তুমি পাগলামি করবে? পাগলামো না ম্যাডাম, আমার কাজ তো আপনাকেই করতে হবে। বুঝেছি, তাই বলে সারা রাত? বাদ দেন ম্যাডাম, একটা কথা বলবো কি? রিয়া ম্যাডাম ফুচকা খেতে খেতে বলল, বলো। আমি যদি আপনাকে সুযোগ পেয়ে রিয়া ম্যাডাম আমাকে আটকে দিয়ে বলল। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি। আমি তোমাকে এতটাই বিশ্বাস করি যেটা বলার বাহিরে, কারণ তুমি ছেলেটা অনেক ভালো। ফুচকা খাবে? না ম্যাডাম, আমি এখন কিছু খাবো না। তাহলে আমি কি যাব ম্যাডাম? চলে যাবে? যেতে তো হবেই ম্যাডাম। লাদেন, তুমি তো জানো আমার চিনা জানা কেউ নেই, এই জন্য তোমাকে এত রাতে ডেকে নিয়ে আসছি। তুমি তো কিছু কি যে বলেন না ম্যাডাম, আমি আবার কি মনে করব বলেন? আপনি বলবেন আমি আসবো না, এটা তো হতেই পারে না। ধন্যবাদ লাদেন। ম্যাডাম যান, কিছু খেয়ে আসেন। না, এখন আর কিছু খাবো না, এখন ঘুমিয়ে যাব। প্লিজ ম্যাডাম, কিছু খেয়ে নেন, পরে শরীর খারাপ করবে আপনার। হঠাৎ দরজার বাহিরে থেকে আন্টি বলছে, রিয়া তুই কার সাথে এত কথা বলছিস? আমি তাড়াতাড়ি মই দিয়ে নেমে মইটা একটু দূরে ফেলে দৌড় দিয়ে বাসা থেকে বের হলাম। মনে মনে বললাম, যাক বাবা, বেঁচে গেছি, নইলে কি যে হতো। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা মেসেজ আসলো। এত তাড়াহুড়ো করে যাওয়ার কি ছিল? আম্মু কিছুই বলতো না। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যাও, অফিসে যেতে হবে না। মেসেজটা দেখে একটা হাসি দিয়ে, রিয়া ম্যাডাম আসলেই খুব ভালো। আমি আবার অফিসে চলে গেলাম। কাজ শেষ করে দেখি রাত 3টা বেজে গেছে। চোখ যেন আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। ফ্লোরে শার্টটা বিছিয়ে নিচে শুয়ে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম থেকে মাথা তুলে সামনে তাকালাম, তখন যেন আমি 1 মিনিটের জন্য কথা বলার মতো শব্দ হারিয়ে ফেললাম। আমার সামনে আমার আপু, দুলাভাই আর আপুর পিএস দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে শার্ট পরতে পরতে আপুকে বললাম, আসলেই সরি আপু, রাতে কাজ শেষ করতে করতে একটু দেরি হয়ে গেছিল। কোনো উপায় না পেয়ে এখানেই ঘুমিয়ে গেলাম। আপু আমার কাছে এসেই ঠাস ঠাস করে আমার গালে 2টা থাপ্পড় দিয়ে রাগে চোখ গরম করে বলল, তোরে আমি কি বলছিলাম যে তুই সারা রাত কাজ করবি? আসলে কি তুই চাকরি করতে চাস নাকি মজা করতে এসেছিস সেখানে? আমি মাথা নিচু করে বললাম, সরি আপু, আর তুই তো কালকে বললি আমি যেন কাজ শেষ করে বাসায় যাই, এজন্য। আপু এবার একটু জোরে বলল, তাই বলে তুই সারা রাত? অনেক হয়েছে, আর না। তুই এখন এখান থেকে চলে যা, আমি তোরে আর আমার সামনে দেখতে চাই না। দ্বিতীয়বার যেন আমি তোরে আমার এই অফিসে না দেখি। এই কথা বলে আপু রাগে কেবিন থেকে চলে গেল। আজকে কেন যেন আমার অনেক রাগ হলো। সকাল সকাল আপু আমাকে এইভাবে মারতে পারলো। দুলাভাইয়ের হাতে ফাইলটা দিয়ে বললাম, এখানে সবকিছু রেডি করে রেখেছি, আপনি আপুর কাছে দিয়ে দিবেন। আমি গেলাম। দুলাভাই আমার হাত ধরে বলল, আরে দাঁড়াও, কোথায় যাও? আমি দুলাভাইয়ের দিকে তাকিয়ে বললাম, দেখি কোথাও যাওয়া যায় কিনা। দেখো, তুমি তোমার আপুর কথায় এত রেগে গেলে। জানি না কালকে তোমার আপু তোমাকে কি বলেছে। ও ওখান থেকে গিয়ে কিছু খায় নাই, আমি ওকে কান্না করতে দেখেছি। শুধু বলছে আমি কিভাবে আমার এই হাত দিয়ে আমার ভাইকে মারতে পারলাম। ও সারা রাত ঘুমায় নাই তোমার জন্য। দেখো লাদিন, ওর পেটে একটা বাচ্চা, এখন ও অফিসে আসছে, কিছু খায় নাই। যদি ওর কিছু হয়ে যায় তুমি বলো, তোমার জন্য। কি বলেন দুলাভাই, আপু এখনো কিছু খাই নাই? তো তোমাকে আমি কি বলছি? আমি সবকিছু ভুলে তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে আপুর কেবিনের দিকে যেতে লাগলাম। দরজায় দাঁড়িয়ে দেখি আপু ভিতরে বসে চুপচাপ বসে কান্না করছে। মনে মনে বললাম, আমি কেন যে মাঝে মাঝে এমন করি? আমার জন্য আপু কতটা কষ্ট পেয়েছে, এর কোনো হিসাব আছে? ও নাকি এখনো কিছু খায় নাই। আমি দরজার কাছে দাঁড়িয়ে বললাম,
ম্যাডাম, আমি কি ভিতরে আসতে পারি? আপু আমাকে দেখে চোখের পানি মুছে বলল, তোরা আমি বলছি না তুই এখান থেকে চলে যা, আমি তোর আর দেখতে চাই না। আমি আপুর কথা না শুনে ভিতরে ঢুকে আপুর পায়ের কাছে বসে আপুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আমাকে তুই মাফ করে দে। আমি আর কখনো এমন করব না। আমার ভুল হয়ে গেছে আপু, প্লিজ তুই আমাকে মাফ করে দে। আপু কিছু না বলে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমাকে জড়িয়ে ধরে আপুও কান্না করে দিয়ে বলল, কেন তুই মাঝে মাঝে এমন পাগলামো করিস বলতো? আমি তোরে কালকের আগের মাথায় কত কিছু বলছি, তোরে বকা দিয়ে কি আমি শান্তিতে থাকতে পারছি বল? তুই অবুঝের মতো কেন এমন করিস বল? আমি আর এমন করব না, আমাকে মাফ করে দে। আপু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, থাক থাক, আর কান্না করতে হবে না। কিছু খেয়েছিস কি? আমি বললাম, তুই খাস নাই তো আমি কি খাবো বল। আপু ওর পিএস তামান্নাকে ডেকে বলল, যা বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আস। তামান্না ঠিক আছে বলে চলে গেল। আপু আমার দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে যে এমন পাগলামো করিস, এর কোনো মানে হয় বল? কি করব বল, যখন আমার রাগ হয় তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোরা আর কিছু বলবো না, চোখগুলো তো একদম লাল হয়ে আছে। আমি একটু ওয়াশরুম থেকে আসি আপু, হাত মুখে একটু পানি দিয়ে আসি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। আমি আপুর কথা শুনে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি তামান্না খাবার নিয়ে এসেছে। তামান্না একবার চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আবার বাহিরে চলে গেল। আপু আমাকে ওর চেয়ারে বসিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো, আর ও মাঝে মাঝে খাচ্ছে। খেতে খেতে আপুকে বললাম, আপু আজকে বাসায় চলে যাব কি? আপু বলল, তোর মন যাচাই তাই কর, আমি আর ভুলেও তোরে কিছু বলবো না। এভাবে বলিস না আপু, আমি বলছি তো আমার আর কখনো ভুল হবে না। আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা লাদেন, তোর একটা কথা বলার ছিল। আপু বল, এর জন্য কি অনুমতি নিতে হবে? আমি বলতে চাইছি তুই বিয়ে করবি না? এত আগে বিয়ে করব? তাছাড়া আপু ভালো মেয়ে ছাড়া বিয়ে করা যাবে না। তোর পছন্দের কোনো মেয়ে আছে লাদেন? আরে না আপু, আমি আবার কাকে পছন্দ করব? তুই যেই মেয়েকে পছন্দ করবি আমি তাকেই বিয়ে করব। আপু খেতে খেতে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এখন আমি এমন একটা মেয়ে খুঁজেছি যার কোনো পরিবার নেই, আর মেয়েটাও অনেক ভালো, তোর অনেক ভালোবাসবে। মেয়েটা থাকে কোথায় আপু? আপু আমার মাথায় হাত দিয়ে বলল, এখন বাসায় যা, বাসায় গিয়ে একটা ঘুম দে, বিকেলে আমি তোর বাসায় যাব তোর দুলোভাইকে নিয়ে, তখন বলবো নি, ঠিক আছে? আচ্ছা আপু। তাহলে এখন তুই যা, কেমন? আজকে আর তোর অফিসে আসার দরকার নেই। আমিও আপুর কথা মতো অফিস থেকে বের হয়ে গেলাম। বাইক নিয়ে বাসার দিকে যেতে যেতেই চিন্তা করতে লাগলাম, বাসায় থেকে আর কি করব। এর থেকে বরং কলেজে চলে যাই, একটা ক্লাস করেই চলে আসবো। এটাই করতে হবে। পরে ঘুমাবো নে। বাসায় যাওয়ার পর দাদি যে কি বকা শুরু করলো আমাকে, আমি রাতে কোথায় ছিলাম, বাসায় কেন আসি নাই, এখন নাকি আমি বড় বেডা হয়ে যাচ্ছি। বুড়ো মানুষ আরো কত কি যে বলছে হিসাবের বাহিরে। আমি শুধু চুপচাপ কান বন্ধ করে শুনছি। গোসল করে রেডি হয়ে সুমনের নম্বরে কল দিলাম। সুমন ফোন রিসিভ করে বলল, কিরে, তুই কি মাঝে মাঝে হারিয়ে যাস? তোর কোনো খোঁজ খবর নাই। রাতে বলছিলি কল দিবি, কিন্তু পরে তোরে কোনো খোঁজই নেই। ধুর বেটা, একটু বিজি ছিলাম। রুহি কোথায়? ও কলেজে যাবে না? না রে লাদেন, আজ আরও কলেজে যাব না, ওর মাথাটা একটু ব্যথা করছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলছি। এখন আমাকে কলেজে যেতে হবে। দিন দিন তুই দেখি অনেক বিজি হয়ে যাচ্ছিস। ভালো ভালো, খুব ভালো। ধুর, তোর উল্টাপাল্টা কথা আর গেল না। আমি ফোন কেটে কলেজের উদ্দেশ্যে বের হলাম। মনে মনে বললাম, আজকে তাহলে কি আমাকে একাই যেতে হবে? হয়তো। বাইক নিয়ে কিছুটা সামনে গিয়ে দেখি বন্যা রাস্তা দিয়ে হেঁটে কলেজে যাচ্ছে। আমি বন্যার সামনে বাইক থামিয়ে বললাম, কি ম্যাডাম, আজকে একা একা কলেজে যাওয়া হচ্ছে যে? আপনার বান্ধবী কোথায়? বন্যা মুখ বাঁকিয়ে বলল, আসছে বান্ধবী খবর নিতে।
আপনার বোন, আপনি ভালো জানেন না ও কোথায়। আচ্ছা বন্যা, তুমি কথায় কথায় এভাবে মুখ বাঁকাও কেন, আমাকে এটা বলো। আমার মুখ আমি বাঁকাবো? আপনার কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা হবে? এখন এত কথা না বলে উঠে পড়ো। না না বাবা, আজকে আর আপনার পিছনে উঠবো না। আজকে আবার রুহি আসে নাই, একা একাই যাব। কেন যাবে না? আমি কি তোমার... এই মিয়া, এত উল্টাপাল্টা চিন্তা করেন কেন? ধুর, তাহলে বরং থাকো তুমি, আমি গেলাম। আরে আরে দাঁড়ান, যাবো তো আমি। না না, তোমার যাওয়ার আর কোনো দরকার নেই। তোমার তো স্বামী আছে, ওকে বলো এখানে আসবে নে। বন্যা আমার পিছনে উঠে বলল, এত কথা বলেন কেন? চলেন তো। তোমাকে আজকে রাস্তার মাঝে ফেলে দিব, মনে রেখো। দেখবো নে আপনার কেমন সাহস আছে। সাহসের দেখছো কি তুমি? ফেলে দিব। আমাকে ভয় দেখাবেন না, আমি জানি আপনার কেমন সাহস আছে। আমি আর বন্যাকে কিছু না বলে কলেজের মাঠের ভিতরে নিয়ে গেলাম। বন্যাকে নামিয়ে বাইকটা সাইড করে আমি বন্যার সামনে চলে গেলাম। বন্যা আমার দিকে তাকিয়ে বলল, এই, আপনি কি গাঁজা টাজা খান নাকি? চোখগুলো কেমন যেন লাল হয়ে আছে। ধুর, কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি আবার গাঁজা খাবো কেন? তাহলে আপনার চোখগুলো এমন কেন হয়ে আছে? আর বলো না, অফিসে গিয়ে সিগারেট খেয়েছিল, আপু দেখে ফেলছিল। এজন্য আমাকে রেগে বলছে, একা একা সিগারেট খেতে পারিস তো একা একা তুই তোর সব কাজ শেষ করে অফিস থেকে যাবি। তুই তো জানো আমার রাগ কেমন, এজন্য সারা রাত কাজ করছি। ও কি বলেন? তাই বলে সারা রাত কাজ করা লাগবে? এছাড়া কি করব বলো? সকালে কিছু খেয়ে আসছেন তো? আপু বিরিয়ানি এনেছিল। এখন তাড়াতাড়ি ক্লাসে চলো, দেরি হয়ে যাচ্ছে। ইংরেজি ক্লাস করতে মন চাচ্ছে না, চলেন ক্যান্টিনে গিয়ে বসি। আমি বন্যার হাত ধরে বললাম, এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এটা মিস করা যাবে না। বন্যা আমার হাত ছাড়িয়ে বলল, আরে যাবো তো। আপনি আমার হাত ধরলে মানুষ কি মনে করবে? সবাই বলবে আমি আপনার গার্লফ্রেন্ড। আমার কিন্তু আবার জামাই আছে। ইস, তোমার মতো মেয়েকে আমার গার্লফ্রেন্ড বানানোর কোনো ইচ্ছা নাই। চলো তো ক্লাসে, শুধু উল্টাপাল্টা কথা বলো। আমি আর বন্যা ক্লাসে গিয়ে বসলাম। তার কিছু সময় পর ম্যাডাম ক্লাসে আসলো। আমি চোখ তুলে রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আজকে রিয়া ম্যাডাম একটু সেজে এসেছে, তবে ওনাকে শাড়িতে এতটা সুন্দর লাগছে যেটা বলার বাহিরে। হঠাৎ একটা বিষয় দেখে যেন আমার একটু রাগ হলো। সেটা হলো, রিয়া ম্যাডাম আজকে তার চুল বাঁধে নাই, চুল ছেড়ে কলেজে আসছে। এটা দেখে কেমন যেন আমার একটু রাগ হলো। বুঝলাম না হঠাৎ করে কেন আমার এমন লাগলো। রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। বন্যা আমাকে আস্তে করে বলল, এই ছেলে, আগে চশমা পরো, তোমার চোখগুলো লাল হয়ে আছে। আমি বন্যার কথা শুনে বললাম, তোর তো ভালো বুদ্ধি আছে বলতে হবে। বন্যার কথা মতো আমি চশমা পরে নিলাম। আর অপরদিকে রিয়া ম্যাডাম ক্লাস করতে লাগলো। রিয়া ম্যাডাম একটা বই নিয়ে কোনো একটা টপিক বোঝাতে বোঝাতে পিছনে চলে আসলো, একদম আমার বেঞ্চের সামনে। আমি আস্তে করে রিয়া ম্যাডামকে শুনিয়ে বন্যাকে বলতে লাগলাম, কিরে বন্যা, এটা আবার তোর কি স্টাইল? তুই এখানকার ছাত্র হয়েছিস বলে তুই খোলা চলে কলেজে চলে আসবি? তোর কি একটু লজ্জা করে নাই? দেখ তো, তোর দিকে কত ছেলে তাকিয়ে আছে। যদি লজ্জা বলে কিছু থাকে তাহলে তুই তোর চুল বেঁধে ফেল। বন্যা আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এইসব? আমি বন্যাকে কিছু না বলে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। রিয়া ম্যাডাম চুপটি করে মাথার চুল বেঁধে নিল। এটা দেখে আমি একটু খুশি হয়ে একটা হাসি দিলাম। বন্যা আমাকে চিমটি দিয়ে বলল, ও এই ব্যাপার? তুই আমাকে উদ্দেশ্য করে রিয়া ম্যাডামকে এসব কথাগুলো বলি? কি ব্যাপার লাদেন, কাহিনী কি বলো তো? ধুর, এখানে কোনো কাহিনী নাই, তুই একটু চুপ করে বসে থাকতে পারিস না? রিয়া ম্যাডাম এবার আমার দিকে তাকালো। আমি হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বললাম, এখন খুব ভালো লাগছে ম্যাডাম। রিয়া ম্যাডাম
আবার আরেকটা মুচকি হাসি দিয়ে ক্লাস করাতে লাগলো। বন্যা তো আমার দিকে তাকিয়ে আছে, ও শুধু বলছে, কেমনি কি লাদেন, তুই ম্যাডামের এত কাছে কিভাবে গেলি? বন্যা মেজাজ গরম করবি না। আর এখানে কোনো কাহিনী নাই। রিয়া ম্যাডামকে আমি একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলাম, এজন্য তিনি হয়তো আমার সাথে একটু কথা বলেন। একটু না, আমাকে তোর শিখাতে হবে না, আমি বুঝি, সব বুঝি। দেখ বন্যা, তুই উল্টাপাল্টা চিন্তা বাদ দিবি। আজকে তুই ক্লাস থেকে বের হ আগে। কি করবি পরে তুই? তোরে মাথায় নিয়ে নাচবো, আগে বের হ তো হ। ক্লাস শেষ করে বের হতে বন্যা আমাকে বলল, ওই ম্যাডাম তোর সাথে এভাবে কথা বলে কেন? আমাকে বল, ম্যাডাম তোর কি হয়? দেখ বন্যা, আমি তোরে কতবার বলবো বল, ম্যাডাম আমার কিছু হয় না। আচ্ছা তোরে একটা উদাহরণ দেখাই। বল। আজকে যদি আমি তোরে মরার হাত থেকে বাঁচাই তাহলে তুই আমার সাথে কথা বলবি না বল? তেমনি করে রিয়া ম্যাডাম এমন একটা অবস্থায় পড়ছিল, আমি ওনাকে বাঁচিয়েছি। তোদের বিষয় তোদের মাঝেই থাক, আমি কিছু আর শুনতে চাই না। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি যাব আর আসবো। কোথায় যাবি? আরে তোরে আমি বলছি না, তুই এখানে একটু দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আমি বন্যাকে রেখে অফিস রুমের সামনে যেতে লাগলাম। এই তো রিয়া ম্যাডাম বের হচ্ছে অফিস রুম থেকে, হয়তো তিনি অন্য কোনো ক্লাসে যাবেন। আমি রিয়া ম্যাডামের সামনে গিয়ে বললাম, ম্যাডাম চলে যাব নাকি আপনার জন্য অপেক্ষা করব? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, না, অপেক্ষা করতে হবে না, বরং তুমি চলে যাও। আমার জন্য তোমার কাজের ক্ষতি হয়, পরে রাতে তোমাকে কাজ করতে হয়। আরে ম্যাডাম, আপনি যে কী সব কথাবার্তা বলেন? আমার কাজ তো আমাকেই করতে হবে বলেন। আমার কাজ তো কেউ আর করে দিবে না। রাত হলেও আমার কাজ আমাকে করতে হবে, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি কি আপনার জন্য দাঁড়াবো নাকি আপনি? রিয়া ম্যাডাম শুধু বলল, আর মাত্র 2টা ক্লাস করাবো, যদি পারো তো একটু দাঁড়াবে, আর কাজ থাকলে চলে যেতে পারো। এই কথা বলে রিয়া ম্যাডাম ক্লাসের দিকে যেতে লাগলো। তবে তিনি হঠাৎ করে পিছনে তাকিয়ে একটু মুচকি হাসি দিল। আমি রিয়া ম্যাডামের হাসি দেখে মনে মনে বললাম, তার মানে রিয়া ম্যাডাম চায় আমি যেন তার জন্যে অপেক্ষা করি। আমি বুঝলাম না আমার কি হয়েছে। রিয়া ম্যাডামের সামনে গেলে আমি কেমন যেন একটু দুর্বল হয়ে যাই, এটাই তো বুঝি না। সে যাই হোক, এখন একটু অপেক্ষা করতে হবে। আমি বন্যার সামনে হেঁটে চলে গেলাম। বন্যার কাছে যেতেই বন্যা বলল, একটা বিষয় মাথায় রাখ, ম্যাডাম কিন্তু তোর থেকে 2-3 বছরে বড়। বন্যা, আর একবার যদি তুই উল্টাপাল্টা চিন্তা করিস বা উল্টাপাল্টা কথা বলিস, তোর মাথা কিন্তু আমি ফাটিয়ে দিব। সত্যি কথা বলে আমার দোষ হয়ে গেল না? আচ্ছা এখন চল আর একটা ক্লাস করে আসি। হঠাৎ করে তোর পড়াশোনায় এত মন বসলো কিভাবে রে? আমাকে এটা বল তুই। দেখ, এই বয়সে আবার পড়তে এসেছি, এখন যদি ভালো একটা রেজাল্ট করতে না পারি তাহলে সব শেষ। তুই এই বছর ফেল করবি, পরে হিসাব মিলিয়ে নিস। আমি ফেল করলে করব, যেটা কপালে আছে সেটাই হবে। এখন ক্লাসে চল। আবার একটা ক্লাস শেষ করে বের হলাম। ক্লাস শেষ করে বের হতেই বন্যা বলল, এখন আর ক্লাস করব না, বাসায় চলে যাব। তুই চলে যাবি বাসায়? কেন, তুই যাবি না? না, আমি আরো কিছুক্ষণ পর বাসায় যাব। কাহিনী কি বলতো? কোনো কাহিনী নাই, তুই বাসায় যা। তোর হঠাৎ করে কি হয়েছে বল? তুই একা একা এখানে কি করবি? আমি কি করব এটা জেনে তো লাভ আছে বল? আচ্ছা ঠিক আছে, তাহলে থাক তুই, তবে সাবধানে, কারোর সাথে কোনো ঝামেলা করবি না। এই কথা বলে বন্যা চলে গেল। বন্যা চলে যাওয়ার পর আমি একা একা দাঁড়িয়ে আছি। এখন শুধু রিয়া ম্যাডাম আসলেই হলো। আর কিছুক্ষণ হয়তো এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি ফোনটা নিয়ে আবার গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আমার পুরাতন শালি কিছু ছেলে পেলে নিয়ে আমার কাছে আসছে। মনে মনে বললাম, এই মেয়ে এখন আবার আমার কাছে আসছে। আমি তো কোনো ধরনের ঝামেলা করতে চাই না, কিন্তু ওরা তো এসেই আমাকে বিপদে ফেলে দিবে। যেই আমার পুরাতন শালি আমার কাছে এসে দাঁড়ালো, তখন পিছন থেকে রিয়া ম্যাডাম এসে আমার শালিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার লজ্জা করে না?
যে ছেলে তোমাকে পছন্দ করে না তুমি বারবার তার পেছনে কেন ঘুরোস? দেশে কি ছেলের অভাব আছে? আর তুমি কি এই ছেলেগুলোকে নিয়ে এসেছো ওকে মেরে জোর করে ওর মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনবে, নাকি ওকে ধরে নিয়ে গিয়ে বিয়ে করবে? রিয়া ম্যাডামকে দেখে আমার শালি কোনো কথা বলে নাই, চুপচাপ মাথা নিচু করে সামনে থেকে কেটে পড়ল। আমি হাসি দিয়ে রিয়া ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে আজকে একটা বিপদ থেকে বাঁচিয়েছেন। আরে ছাড়ো তো এইসব, আমি কলেজের বাইরে গেলাম, তুমি বাইক নিয়ে এসো। এই কথা বলে রিয়া ম্যাডাম সামনের দিকে হাঁটতে লাগলো। আমি বাইক নিয়ে কলেজের মাঠ থেকে বের হয়ে রিয়া ম্যাডামের কাছে গেলাম। রিয়া ম্যাডাম আমার পিছনে উঠে বলল, আজকে তোমার অফিস আছে? না ম্যাডাম, সারা রাত কাজ করেছি দেখে আজকে আর যেতে হবে না, একেবারে কালকে সকালে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা নিরিবিলি পরিবেশে নিয়ে চলো, এখানে আসার পর কোথাও যাওয়া হয় নাই। ঠিক আছে ম্যাডাম, আপনি শুধু বসে থাকেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। রিয়া ম্যাডামকে নিয়ে একটা নদীর কাছে চলে গেলাম। এখানে আশেপাশে তেমন কেউ নেই। রিয়া ম্যাডাম বাইক থেকে নেমে নদীর সামনে গিয়ে ঘাসের উপর বসলো। আমি বাইক রেখে রিয়া ম্যাডামের কাছে গিয়ে তার থেকে কিছুটা দূরে বসলাম। রিয়া ম্যাডাম এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়ে আছে। হঠাৎ রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে দেখি তিনি চোখের পানি মুছছেন। আমি রিয়া ম্যাডামকে কান্না করতে দেখে বোকা হয়ে গেলাম। শুধু বললাম, ম্যাডাম আপনি কান্না করছেন, আপনাকে কি কেউ কিছু বলছে? রিয়া ম্যাডাম মন খারাপ করে বলল, আমার জীবনটাই এমন লাদেন, তুমি বুঝবে না। নদীর পানিতে একদিন গোসল করার খুব ইচ্ছা আছে। আমার যদি সেই সুযোগ থাকতো তাহলে আমি আপনাকে নিয়ে আসতাম। থাক, বাদ দাও। তারপর বলো, তোমার কি খবর? আমার আবার কিসের খবর ম্যাডাম, তবে আপনাকে একটা কথা বলার ছিল। বলো। না মানে আজকাল দেশের অবস্থা বেশি একটা ভালো না। কেউ যদি আমাকে আপনার সাথে দেখে ফেলে তাহলে বলবে একজন শিক্ষক আর একজন ছাত্র। আরে তোমার সমাজের কথা বাদ দাও তো, কে কি বলবে এটা দেখে লাভ আছে? বড় কথা হলো আমরা ঠিক থাকলেই হবে। জি ম্যাডাম। ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বলো। আপনার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড আছে নাকি আন্টি আপনার বিয়ের বিষয়ে? এসব জেনে তোমার লাভ আছে? ম্যাডাম আমি আপনার ছাত্র, আমি জানি এসব আমার বলা উচিত হয় নাই, কিন্তু আপনার বয়স ম্যাম দিন দিন বেড়ে চলছে, এজন্য বললাম আর কি। রিয়া ম্যাডাম এবার একটা মুচকি হাসি দিয়ে বলল, কেন, আমি বুঝি বুড়ি হয়ে যাচ্ছি? আরে কি যে বলেন না আপনি ম্যাডাম, আপনি এতটা সুন্দর যে আপনার পাশে 2-3 জন মেয়ে দাঁড়ালে ওরা কিছুই না আপনার কাছে। থাকার মিথ্যা কথা বলতে হবে না, বাদ দাও। তবে একটা কথা জেনে রাখো, আমি আমার সাথে কাউকে জড়িয়ে ওর জীবন নষ্ট করতে পারি না, এর জন্য হয়তো আজও আমি একা। মনে মনে বললাম, তার মানে রিয়া ম্যাডাম একটু কষ্টের ভিতরে আছে। কেন যেন আমার এসব জানতে খুব ইচ্ছে করছে। আমি জানি রিয়া ম্যাডাম আমাকে কিছু বলবে না, আমাকে আন্টির কাছে থেকে সবকিছু জানতে হবে। রিয়া ম্যাডাম আমাকে বলল, তা তোমার জন্য কি বউ দেখতে হবে? আরে না ম্যাডাম, কি যে বলেন, এত আগে বিয়ে করব না, দেরি আছে। আচ্ছা এখন চলো, দেরি করা যাবে না, এমনি অনেকটাই সময় চলে গেছে। চলেন ম্যাডাম। রিয়া ম্যাডাম আমার পিছনে উঠে বলল, একটা ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়াবে। আমি আচ্ছা বলে বাইক চালাতে লাগলাম। হঠাৎ করে বললাম, ম্যাম একটু আস্তে ধরেন, আমার কেন যেন লাগছে। রিয়া ম্যাডাম আমার কথা শুনে তার হাত পিছনে ধরে আমাকে ছেড়ে দিল। মনে মনে বললাম, ভালো একটা অনুভূতি ফিলিং হচ্ছিল, এটাও আবার হাত ছাড়া করে দিলাম। আমি কি সত্যি ব্যাককল ট্যাককল? আমি আবার বললাম, ম্যাডাম ছাড়তে বলছি দেখে আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি কিন্তু পরে অ্যাক্সিডেন্ট করলে আমাকে বকা দিবেন না। রিয়া ম্যাডাম আমাকে আবার ধরে হাসতে হাসতে বলল, তুমি সত্যি অনেক বোকা। বলেন বলেন, সমস্যা নেই ম্যাডাম। আমি রিয়া ম্যাডামকে নিয়ে একটা ফুচকার দোকানের সামনে নামিয়ে বললাম, আপনি বাইকের উপরে বসে থাকেন ম্যাডাম, নিচে নামার দরকার নেই, আমি আপনার জন্য ফুচকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আমি বাইক থেকে নেমে রিয়া ম্যাডামের জন্য ফুচকা নিয়ে ওনার হাতে দিলাম।
রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, এখানে অনেকে দাঁড়িয়ে আছে, তুমি আমাকে এখন ম্যাডাম বলবে না। তাহলে কি আপু বলবো? সে বলতে পারো। আমি এটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম বলবে, কিন্তু কেউ যেন না শুনে। আপনাকে বলতে হবে না, আমি বুঝেছি তো। ফুচকা খাবে? আরে না ম্যাডাম, আপনি খান, আমি এসব খাই না। এটা তো একটা তো খাও। দরকার নেই, আমি খাবো না। আমি খাইয়ে দেই। লাদেন হা করো বলছি। কি আর করার, উপায় না পেয়ে হা করেই নিলাম। রিয়া ম্যাডাম আমাকে ফুচকা খাইয়ে দিল। আমি ফুচকা খেতে খেতে রিয়া ম্যাডামকে আস্তে করে বললাম, আপনি এত ভালো কেন বলেন? আমি এতটাও ভালো না। আমার জীবন সম্পর্কে তুমি যদি জানতে তাহলে বলতে পারতে। এখন বলো, ফুচকা ভালো লাগলো? আপনি খাইয়ে দিছেন ম্যাডাম, ভালো লাগবে না কেন বলেন? আচ্ছা আপনি এখন খান। রিয়া ম্যাডাম বাইকের উপর বসে বসে ফুচকা খাচ্ছেন। হঠাৎ করে একটা মাইক্রো এসে আমাদের সামনে দাঁড়ালো। মাইক্রোটা আমার পা থেকে এক হাত দূরে দাঁড়ালো। এখানে এত জায়গা থাকার পরেও আমাদের সামনে মাইক্রো থামালো, এই জন্য একটু রাগ হলো। আমি মাইক্রোর কাছে টোকা দিয়ে বললাম, কি ভাই আপনার সমস্যা কি? এত জায়গা থাকতে এখানে এসেই মাইক্রো রাখা লাগবে, তাও আবার আমাদের সামনে। মাইক্রোর কাজ খুলতে আমি তো বোকা হয়ে গেলাম। ভিতরে দুলাভাই আর আপু বসে আছে। মনে মনে বললাম, আজকে আমি শেষ। আপু এসব যদি জানতে পারে না, আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি চুপচাপ মাইক্রোর সামনে থেকে সরে ম্যাডামের পাশে গিয়ে দাঁড়ালাম। আপু গাড়ি থেকে নেমে রিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার নাম কি? আর এই ছেলে তোমার সাথে কি করে? রিয়া ম্যাডাম ফুচকাগুলো আমার হাতে দিয়ে বাইরে থেকে নেমে বলল, আপনি কে আমাদের এসব বলার? এক তো আমাদের সামনে গাড়ি রাখছেন, আবার কি সব কথা বলছেন আপনি? আমি হাতে ইশারা করে আপুকে বললাম, প্লিজ আপু তুই কিছু মনে করিস না, এই মেয়ে আমার ম্যাডাম হন, তবে আমি পরে সব কিছু বলবো, প্লিজ তুই আর কিছু বলিস না। আর এখানে আপু আমার দিকে তাকিয়ে রেগে ইশারা করে বলল, আজকে শুধু বাসায় আয়, দেখ তোর কি অবস্থা করি আমি। এই কথা বলে আপু আবার গাড়িতে উঠে চলে গেল। মনে মনে বললাম, যাক বাবা, তাহলে বাঁচা গেল। রিয়া ম্যাডাম আমার হাত থেকে ফুচকাগুলো নিয়ে বলল, তুমি এত ভয় পাও কেন বলো তো? ভয় তো তোমার কপাল থেকে ঘাম ঝরে পড়ছে। না মানে ম্যাডাম। এত ভয় পেলে হয় বলো? এখন যাও, বিল দিয়ে এসো। মনে মনে বললাম, এত বড় চাকরি করে আবার বিল দিতে বলে আমাকে। তারপর বিল দিয়ে রিয়া ম্যাডামকে ওনার বাসার সামনে নামিয়ে দিয়ে বললাম, আমি তাহলে যাই ম্যাডাম। রিয়া ম্যাডাম আমার পকেট থেকে মানি বের করে ওখানে কিছু টাকা দিয়ে মানি ব্যাগ আবার পকেটে ঢুকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। ম্যাডাম এটা করা কি ঠিক হলো? আমার মন চাইছে, আমি দিছি। তোমার কোনো সমস্যা? না ম্যাডাম। তো এখন চুপচাপ বাসায় যাও। এই কথা বলে রিয়া ম্যাডাম বাসায় চলে গেল। আমি বাইক নিয়ে আমার বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে টেবিলে বসে দাদির সাথে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। এক ঘুমে রাত হয়ে গেল। ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম।